নমস্কার বন্ধুরা, আমি সেবা আচার্য আজ আবার আপনাদের কাছে হাজির হয়েছি ইদানিংকালের বিখ্যাত সাহিত্যিক শ্রী অভীক সরকার মহাশয়ের লেখা অ্যাডভেঞ্চার স্টোরি মিত্তির বাড়ির গুপ্তধন এই অডিও স্টোরি বুকটি, যা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। দেরি না করে চলুন শুনে নেওয়া যাক গুপ্তধনের কি হলো, কে পেল সেই গুপ্তধন। শুরু হতে চলেছে আজকের নিবেদন মিত্তির বাড়ির গুপ্তধন এর চতুর্থ তথা অন্তিম পর্ব। সেদিন রাতে কলকাতার সিআইডির দপ্তরে একটা মস্ত ডেস্কটপ স্ক্রিনের ওপর ঝুঁকে পড়েছিল একটা মাথা। খুব মন দিয়ে একটা সিসিটিভির ফুটেজ দেখছিল কেউ। একটা জায়গা বার কয়েক দেখার পর এক জায়গায় স্থির হলো ভিডিওটা। স্ক্রিন জুড়ে একজনের মুখ। এবার আরেকটা উইন্ডো খোলা হলো, তাতে একজন মানুষের পাসপোর্ট সাইজের ছবি। এবার কিছু একটা সফটওয়্যার রান করানো হলো দুটো ছবি দিয়ে। কিছুক্ষণ পর স্ক্রিনে ফুটে উঠলো একটা লেখা, 82% ম্যাচ ফাউন্ড। পাশেই রাখা ছিল একটা ল্যান্ডলাইন, সেখান থেকে একটা মোবাইলে কল করা হলো। ওদিক থেকে হ্যালো ভেসে আসতেই এপারের মানুষটা বলল, চিড়িয়া স্পটেড স্যার। গ্যাড়াপোতা স্টেশনে এসেই একটা ফাঁকা ট্রেন পেয়ে গেল ভজন। কামরায় উঠে একদম শেষের দিকে জানলার পাশে একখানা ফাঁকা সিট দেখে বেশ জুত করে বসল সে। বেশ রাত হয়েছে, ফাঁকা কামরা, ওপারে চারটে লোক বসে তাস খেলছে। এপারের সিটে তেমন কেউ নেই। ভজন বসেছে কামরার বাঁ দিকের জানলা ঘেঁষে। ওর সঙ্গে আরো একটা লোক উঠল, সে বসেছে ডান দিকের জানলার কাছে। ভজন সিটে বসে কাঁধের ঝোলাটাকে সাবধানে কোলের ওপর রাখলো। ওর মধ্যে আছে স্টেশন বাজারের দাশরথী বুক স্টল থেকে কিনা ওর কয়েকটা পছন্দের বই, আর সেই কালান্ত ডায়েরিটা। গত দুদিন ধরে এই ডায়েরিটা নিয়ে অনেক ভেবে চিন্তেও কিছু কুল কিনারা করতে না পেরে ভজন শেষমেশ কাল রাতে গগন মল্লিকের কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলে। হাজার হোক, গগন মল্লিক বুঝদার মানুষ, অনেক জানাশোনা আছে। গগন মল্লিকের পরামর্শেই ভজন গ্যাড়াপোতায় এসেছিল ভূপেন দারোগার কাছে। ঘুঘুডাঙ্গা, নবাবগঞ্জ, ময়নাতলা আর গ্যাড়াপোতা, এই চারটে গ্রাম মিলিয়ে থানাটা গ্যাড়াপোতাতেই। কাকা খুন হয়ে যাওয়ার পরপরই ভূপেন দারোগার সঙ্গে তার আলাপ হয়েছিল বটে, কিন্তু ভূপেন দারোগা ব্যাপারটাকে মোটেই আমল দেয়নি। তোর কাকা খুন হয়ে তোকে বাঁচিয়ে দিয়ে গেল রে ভজন, এবার একটু স্বস্তির শ্বাস ছেড়ে কাজকর্মে মন দে দেখি বলে হাঁকিয়ে দিয়েছিল। আজও মোটেই কিছু সুরাহা হলো না। ভূপেন দারোগা ডায়েরিটা দেখেই তেড়িয়া হয়ে, আমার সঙ্গে মস্করা হচ্ছে মরকট? এসব অং বং চং নিয়ে সরকারি কাজের সময় নষ্ট করা কিরকম বিপজ্জনক কাজ জানিস? পেনাল কোডে 74.5 নম্বর ধারার 21(b) উপধারায় লকআপে ঢুকিয়ে দেব নাকি দুটো রামগাট্টা। এসব বলে টলে ওকে ভাগিয়ে দিলেন। গগন মল্লিকের কথা শুনে মুখ বেঁকিয়ে বললেন, যা যা, হাদা গোবিন্দ পাগলা মাস্টারকে বল আগে পরে ইলেকশনটা জিতে আসতে, তারপর যেন আমাকে লোক পাঠিয়ে চমকাতে আসে। ট্রেনের দুলুনিতে চোখ বুজে এসেছিল ভজনের। এই এলাকার লোকজন স্টেশনের দূরত্ব মাপে ঘুম দিয়ে, যেমন নবাবগঞ্জ থেকে ময়নাতলা 1 ঘুম, চাপড়ামারি থেকে পোড়াপীরতলা 1.5 ঘুম, এইরকম। মাঝে মধ্যে সেসব নিয়ে মহা ঝামেলা ঝঞ্ঝাটও হয়। এই তো সেই দিন কি কেলেঙ্কারি! এই এলাকার মহাপ্রসিদ্ধ হাকিম মইনুল খাঁ সাহেবের বয়স হয়েছে 90-এর কাছাকাছি। তিনি প্রায় রোগী দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। সেদিন তিনি শেতলাতলা থেকে ট্রেনে উঠেছেন মসজিদ পাড়া যাবেন বলে। 2.5 ঘুমের রাস্তা, কিন্তু তার বদলে পৌঁছে গেলেন নিত্যানন্দনগর। 3 ঘুম পরে স্টেশন। ঘুম থেকে উঠে তো তার চক্ষু স্থির। তারপর তো স্টেশন মাস্টার বলাই নন্দীর সঙ্গে মইনুল চাচার সে কি উস্তুম কুস্তুম লড়াই। বলাই নন্দী যতই টাইম টেবিল ঠেকায়, মইনুল চাচা ততই লাফিয়ে উঠে বলেন যে আশরাফুল মখলুকাতের পক্ষে হাফ ঘুম এমন কিছু গুনাহ নয়। ট্রেন কোম্পানির উচিত ছিল গাড়ি ধীমে তালে চালানো। শেষমেশ মইনুল চাচার নাতনি এসে তার ঠাকুরদাকে বকে ঝোঁকে বাড়ি নিয়ে যেতে
ব্যাপারটা সেবারের মতো ঠান্ডা হলো। ভজনের হিসেব আছে ঘুঘুডাঙ্গা পৌঁছতে কতখানি ঘুমোতে হবে, কিন্তু চোখ বোঝার কিছুক্ষণ পরই ভজনের একটা অস্বস্তি হতে লাগলো। চোখ খুলল সে, তারপর একবার হাই তুলে আড়মোড়া ভাঙতেই চোখাচোখি হয়ে গেল লোকটার সঙ্গে। ডান দিকের জানলায় বসা লোকটা সরে এসে এখন ঠিক ওর পাশে। শুধু যে পাশে বসে আছে তাই নয়, ওর দিকে জুলজুল করে চেয়েও আছে বটে। লোকটার বয়স 50-এর থেকে শুরু, 70, 80, 90 যা খুশি হতে পারে। দলকচা মারা চেহারা, মাথায় খোঁচা খোঁচা চুল, ভাঙা গালে এবড়ো খেবড়ো দাড়ি, পরনে একটা নোংরা ফতুয়া আর ধুতি, চোখে একটা ভাঙা ডাঁটির চশমা। ভজনের সঙ্গে চোখাচোখি হতেই ফিক করে হেসে ফেলল লোকটা। তারপর গ্যালগ্যালে হেসে প্রশ্ন করল, কি দাদু ভাই, আজ কি বই কিনলে? লোকটার গলাটা যেন কেমন ঘ্যাস ঘ্যাসে, চেরা চেরা। তবে দাদু ভাই ডাকটা শুনে ভজনের আচমকা রাগ হয়ে যাওয়াতে সেটাকে ঠিক আমল দিল না সে। গলাটা স্বাভাবিকের থেকে একটু বেশি গম্ভীর করে পাল্টা প্রশ্ন করল সে, আপনাকে তো ঠিক চিনলাম না। সে আর তুই কি করে চিনবি রে দাদু ভাই, শেষ যখন তোকে দেখি তখন তুই কতটুকুন। তুমি থেকে এবার সোজা তুইতে নেমে এলো লোকটা। উঠলো বটে, উঠে এসে চেপে চুপে ভজনের পাশটিতে গ্যাঁট হয়ে বসলো। তারপর মধু মাখা হাসি ছড়িয়ে বলল, বলি আজ কিসের বই কিনলি দাদু ভাই? এ গোয়েন্দা গল্প না ভূতের বই? ভজন ভুরু কুঁচকে বলল, আমি যে গোয়েন্দা বা ভূতের গল্পের বই কিনেছি সে কথা আপনি জানলেন কি করে? লোকটা একটুখানি দুলে দুলে হেসে বলল, সব জানি রে দাদু ভাই। শেষ বই কিনেছিলিস তোর কাকা বেঁচে থাকতে, নিঝুম পালের গোয়েন্দা উপন্যাস হারানো লুঙ্গির খোঁজে। তার আগে কিনেছিলি ভম্বল সরখেলের ভয়াল ভয়ঙ্কর ভৌতিক গল্পের সংকলন কঙ্কালের গায়ে কাটা। আর তার আগের হপ্তায় কিনেছিলিস এই জগাই তোপদারের সারা জাগানো অ্যাডভেঞ্চার উপন্যাস এই উড়ন্ত সাবমেরিন। তারও আগের সপ্তাহে কি দাদু ভাই আর বলতে হবে? ভজন এত অবাক হয়ে গেল যে খানিকক্ষণ কোনো কথাই বলতে পারলো না। একটু ধাতস্থ হয়ে বলল, আপনি এত সব জানলেন কি করে? লোকটা একটা আত্মপ্রসাদের হাসি হেসে বলল, ওরে পাগল, ইথার তরঙ্গের নাম শুনেছিস? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চারিদিকে ইনফরমেশনগুলো এই ইথার তরঙ্গের মৌরলা মাছের মতো কিলবিল করছে যে রে। এ মাঝে মধ্যে সাঁতরাতে সাঁতরাতে এদিক পানে চলে এলেই হলো। খাপলা জাল ফেলে তুলে ফেলতে কতক্ষণ। ভজন অবিশ্বাসের সুরে বলল, আপনি খাপলা জাল ফেলে ইনফরমেশন না কি সব বললেন, সেসব ধরেন? লোকটা সামান্য ভাবুক হয়ে বলল, সে তো অনেক লম্বা কাহিনী রে দাদু ভাই। ও খাপলা জাল সামান্য নয়, ওকে বলে জ্ঞান জালিকা। প্রথমে নিরালম্ব বায়ুভূত দিয়ে কামনা বাসনার সুতাগুলোকে বেশ টাইট দিয়ে বাঁধতে হয়। তারপর তাতে দেহবন্ধনের জাল কাটি ফেলে প্রজ্ঞা আর উপায়ের আড় বাঁশে টাঙিয়ে ব্রহ্মকৃপার রোদে শুকর দেওয়াটাই দস্তুর। তারপর তাতে একটুখানি কড়া করে হঠযোগের মোম মাখিয়ে নিলেই ব্যাস জ্ঞান জালিকা তৈরি। মুখের হাঁটা সন্তর্পণে বুঝিয়ে নিল ভজন। তারপর বেজার মুখে বলল, আজ ভূতের বই কিনেছি, গণেশ আলুইয়ের পেতনির জিঘাংসা। লোকটা মাথা দুলিয়ে দুলিয়ে বলল, বেশ ভালো বই, আমি তো প্রায়ই পড়ি। বিশেষ করে ওই শেষে যখন দেখা গেল চাটুর্যেদের মেজ বউ বামা সুন্দরী আসল পেতনি, আর তাকে ওই মদন ওঝা হাঁকিনি বান্ধিয়ে বিস্তর নাজেহাল করলো। সেটাই হলো গিয়ে গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, বুঝলি কিনা? ভজন ভারী বেজার হলো। আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে। গল্পের শেষটাই যদি কেউ আগে ভাগে বলে দেয়, কারই বা মেজাজ ঠিক থাকে? ব্যাগ গুছিয়ে উঠে পড়ল সে। এভাবে সব গল্প যদি আগে ভাগে বলে দেয় তাহলে তো মুশকিল।
ঘুঘুডাঙ্গায় নেমে ভজন দেখলো যে লোকটা ওর সঙ্গে সঙ্গেই নেমেছে। এমনকি তার পাশে দাঁড়িয়ে সেই গ্যালগ্যালে হাসি হেসে তার দিকে তাকিয়ে অবধি আছে। হাসিটা দেখে ভজনের পিত্তি জ্বলে গেলেও কিছু বলল না ও। লোকটা তো ওকে বিরক্ত করছে। স্টেশন থেকে নেমে রিক্সা স্ট্যান্ড, সেখানে রামপিয়ারি তার নতুন কেনা টোটোর সিটে বসে বিড়ি খাচ্ছিল। ভজনকে দেখে শশব্যস্ত হয়ে টোটো থেকে নেমে সসম্ভ্রমে বলল, আরে 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 আয় 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 ভজন জি আয় আয়, কোথায় ছেড়ে দিতে হবে বলিন, আমি ছেড়ে দেব। ভজন ভারী বিব্রত হলো। বেশি দিন না, দিন কতক আগেই এই লোকটার কাছে কাজ করতো সে। টোটো চড়ার আশা ছেড়ে দিয়ে স্টেশন চত্বরের অন্য রাস্তাটা ধরা মনস্থ করলো ভজন। ওটা ডাইনি জেলার রাস্তা, অপেক্ষাকৃত কম লোকজন। একটু সুনসান হলে কি হবে, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছানো যায় বটে। 2 পা ফেলেই ভজন টের পেল লোকটা ফের পাশে ঘনিয়ে এসেছে। একটু উদাস স্বরে বলল, তোর বাপ বেঁচে থাকতে লস্কর বাড়িতে কি আদর যত্নটাই না পেতাম রে দাদু ভাই। এই তেলে ভাজা দিয়ে মুড়ি মাখা আসছে, তো তারপরে মাখা সন্দেশ, আর সে তেলে ভাজার সাইজ কি, ঘুটের সাইজের এক একটা আলুর চপ, হাওয়াই চপ্পল সাইজের বেগুনি, এই তারপর ধর শীতের সময় ফুলকপির সিঙ্গাড়া আর গাজরের হালুয়া তো বাঁধা। ভজন শক্ত মুখে বলল, আমার কাছে পয়সা নেই, আপনাকে কিছু খাওয়াতে টাওয়াতে পারবো না। লোকটা ছলো ছলো চোখে বলল, টাকার কথা তুললি দাদু ভাই, পারলি? ওরে ওরে তুই কি আমার পড় রে। আহা, সেই চোখ, সেই নাক, এমনকি এমনকি মাথার সামনের দিকে টাকটা অবধি তোর বাপের কথা মনে করিয়ে দেয়। এ তোর কাছে কি আর টাকা চাইতে পারি রে পাগলা? আজ আমি তোকে না হয় কিছু একটা খাওয়াবো, চল। প্রস্তাবটা ভেবে দেখলো ভজন। সেই কোন দুপুরে 2টো রুটি আর ঢেঁড়সের তরকারি খেয়েছিল সে কখন পেটের মধ্যে তলিয়ে গেছে। ট্রেনে উঠবার আগে একটা পেয়ারা কিনে খেয়েছিল বটে, তবে তাতে পেটের খিদে তো কমেইনি, বরং দাউ দাউ করে জ্বলে এখন প্রায় দাবানল। লোকটাকে সে চেনে না বটে, তবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলাটাও বোধহয় ঠিক হবে না। তা খেলো বটে ভজন। বইয়ের ব্যাগটা লোকটার হাতে ধরিয়ে দিয়ে রে রে করে নেমে পড়ল মাঠে। 2টো ডাবল ডিমের এগরোল উড়িয়ে দিয়ে 20 টাকার ঘুগনি খেলো। ফুচকা খেলো গোটা 10। তারপর 4টে আলুর চপ খেয়ে যখন 2টো ডিমের ডেভিল অর্ডার দিচ্ছে, তখন লোকটা আর থাকতে পারল না। খপাত করে ভজনের হাতটা ধরে করুণ স্বরে বলল, একদিনে কি এতটা খাবার ঠিক হচ্ছে দাদু ভাই? বলি, পেটের ইলাস্টিসিটি বলেও তো একটা ব্যাপার আছে নাকি? তারপর নাইট যাকে বলে স্টিল ইয়াং, বাড়ি গিয়ে রাতের খাওয়ার কথাটাও তো ভাবতে হবে। ডিমের ডেভিলটা ধীরে সুস্থে চিবোতে চিবোতে নিমিলিত নয়নে ভজন বলল, ওসব নিয়ে চিন্তা করবেন না দাদু, এখন তো তাও কম খাচ্ছি আজকাল, ডায়েটে আছি কি না, মাস 6 আগে এলে দেখতেন। লোকটা প্রায় আর্তনাদ করে উঠল। না 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 না, থাক 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 থাক, আর একটু দেখালেই আমার হার্ট ফেল করা ছাড়া উপায় থাকবে না রে দাদু ভাই। আজ চলি রে, অনেক রাত হলো, ওদিকে আবার তো দিদা আর গাদা গোচ্ছের কাজ পড়ে আছে। বলে বইয়ের ব্যাগটা গদাইকে ফিরিয়ে দিয়ে লোকটা তড়বড় করে প্ল্যাটফর্মে উঠে পড়ল ফের। তখনই ডাউন মুকুন্দপুর লোকাল দাঁড়িয়েছিল স্টেশনে। লোকটা লাফিয়ে একটা কামরায় উঠতেই ট্রেনটা ছেড়ে দিল। লোকটার ত্রস্ত পালিয়ে যাওয়া দেখে রাস্তায় দাঁড়িয়েই খানিকক্ষণ খ্যা খ্যা করে একটা ভারী জিঘাংশু হাসি হাসল ভজন। তারপর বইয়ের ব্যাগটা তুলে দুলকি চালে রওনা দিল ডাইনি জেলার দিকে। তবে তাকে বেশি দূর যেতে হলো না। সবে ডাইনি জেলার জঙ্গল পেরিয়ে গঙ্গা ঘাটের রাস্তাটা ধরেছে সে, এমন সময় অন্ধকারের আড়াল থেকে কারা যেন তার উপর ঝাঁপিয়ে পড়ল। ভজন একটুখানি লড়ার চেষ্টা করেছিল বটে, তবে তার নাকে কে যেন একটা ভেজা রুমাল চেপে ধরতেই একটা তীব্র মিষ্টি গন্ধ নাকে এলো ভজনের। তার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। গভীর রাত, অন্ধকার ঘরে 2জন মানুষ বসে আছেন। একজনের সামনে একটা ল্যাপটপ খোলা, সেখান থেকে মৃদু আলো তার মুখে এসে পড়ছিল। অন্যজন বসে আছেন ঘরের অন্য প্রান্তে, তাকে দেখা যাচ্ছে না বটে,
তবে তার ঠোঁটে ধরানো আছে সিগারেট। তার ডগায় নিচে বেড়ানো আগুনের ফুলকিতে বোঝা যাচ্ছে যে তিনি জেগেই আছেন এবং ঈষৎ নড়াচড়াও করছেন। কি পার্টনার, কিভাবে এগোবে এবার? বুঝতে পারছি না। একটা ক্লু না পেলে কোডটা ক্র্যাক করা খুব মুশকিল। তাই বললে হবে পার্টনার? তাহলে আর এত কাঠ খড় বার্ন করে মাস্টারকে ডেকে আনাই বা কেন, আর এত ট্রাভেল ঘাড়ে নেওয়াই বা কেন? আমার তো মাথায় ঢুকছে না। ঢোকাও পার্টনার, ঢোকাও। মিত্তির বাড়ির ওই সিক্রেট ট্রেজারের ভাগ দেব এই বলে ভূপেন দারোগার মুখ ক্লোজ রেখেছি। কোড যদি ক্র্যাক না করতে পারো তাহলে আমার হাতে হ্যান্ডকাফ পরাতে দারোগার 1 সেকেন্ড লাগবে না। আমি জেলে গেলে যে এলোন যাব না সেটা আশা করি বোঝো। এটা কি ধমকি? ধমকি বললে ধমকি, রিকোয়েস্ট বললে রিকোয়েস্ট। ডায়েরিটা যদি কয়েকদিন আগে হাতে পেতাম তাহলে সুবিধা হতো, আরো কিছুটা টাইম পাওয়া যেত। আরে তার চেষ্টা কি করিনি হে? জানো তো গোটা বাড়িটাই তো ক্যাপচার করার প্লেনে ছিল। শিওর ছিলাম যে বেজা মিত্তিরের কথা মতো লাখাই এমন জায়গায় ডায়েরিটা হাইড করেছে যেটার খোঁজ ইজিলি পাওয়া যাবে না। অন্তত ভজনের মতো ফ্যাট হেড ছেলের পক্ষে তো খুঁজে পাওয়া একেবারে ইম্পসিবল। বাড়িটা হাতে এলে খোঁজাটা ইজি হতো, কিন্তু ছোকরা যে ওর কাকার ধারটা মিটিয়ে দেবে আর ডায়েরিটাও ফাইন্ড করে নেবে কেই বা জানতো? তার মানে আজ যদি মাস্টার নিজে গিয়ে ডায়েরি টানা উদ্ধার করে নিয়ে আসতো তাহলে এখনো আমাদের অন্ধকারে হাতড়াতে হতো, তাই তো? আরে আমার বিলিভ ছিল যে তুমি মাথা খাটিয়ে কিছু না কিছু একটা রোড বার করবেই। আরে মাস্টার আর এ লাইনের যাকে বলে কিং। তাই এবার কেসটা প্রথম থেকে খুলে বলতে হচ্ছে যে মানে কাদের গুপ্তধন, কিসের গুপ্তধন এসব জানা আছে বটে, কিন্তু ধোঁয়াশা যে তাতে পুরো মিটছে না। সে অনেক ওল্ড স্টোরি পার্টনার, সবাইকে বলাটা ঠিক না, কিন্তু আজ মাইন্ড হ্যাপি হয়ে আছে বলে তোমাকে বলছি। একটা রিকোয়েস্ট, কথার মধ্যে ইংরেজির ফোড়নটা না দিলেই নয়। বিষ্ণুচরণ বেজার হলেন, হাতের সিগারেটে একটা টান দিয়ে বলতে শুরু করলেন। আজ থেকে বছর 7-8 আগেকার কথা। ফাদার গ্র্যান্ডফাদারের মানে বাপ পিতেমর পুরানো দলিল দস্তাবেজ ঘাঁটছিলাম পুরা পীরতলার একটা জমি গপ করব বলে, বুঝলে তো? এমন সময় একটা খুব পুরানো ঝুরঝুরে একটা খেরোর খাতা আমার হাতে আসে। সে এমন জায়গায় ছিল যে আমি তো প্রথমে খুঁজে পেয়ে অবাক। প্রথমে ভেবেছিলাম এমনি ফালতু কিছু হবে, কিন্তু দুটো পাতা উল্টাবার পরেই বুঝলাম যে এর পেছনে অনেক গভীর রহস্য আছে। মিত্তির বাড়ির বুড়ো শিবের মাথায় যে এক কালে সোনার 3 পুন্ডরক আটা থাকতো, আর সেটা যে আজ থেকে 120-30 বছর আগে চুরি যায় সেটা এই এলাকার সবাই জানে। যেটা জানতাম না সেটা হচ্ছে যে এর পিছনে আমারই এক পূর্বপুরুষ রামনারায়ণ তিওয়ারির হাত আছে। রামনারায়ণ তিওয়ারি লিখে যান যে সেকালে রতিকান্ত মল্লিক নামে একজন বেশ উঁচু লেভেলের চোর ছিল। পুরো এশিয়া জুড়ে বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র চুরি করে বড় লোকেদের কাছে বেচাই ছিল তার পেশা। লোকটা কোন দেশীয় তা জানা যায় না, শুধু এইটুকু জানা যায় যে সেই সময় রতিকান্ত মল্লিক ছিল এই লাইনের মুকুটহীন সম্রাট। এ হেন রতিকান্ত মল্লিক এর নজর পড়ে ঘুঘুডাঙ্গার রাজবাড়ির বুড়ো শিবের মাথায় সাঁটা সোনার 3 পুন্ডরকের উপর। অনেক কাঠ খড় পুড়িয়ে সে এই 3টে সোনার পাত চুরি করা মনস্থ করে।
সঙ্গী হিসেবে পায় গ্রামেরই এক বাসিন্দা গঙ্গাপদ সামন্তকে। মজার ব্যাপার কি জানো পার্টনার, এই গঙ্গাপদ হচ্ছে মিত্তিরদের জমিদারির প্রতিষ্ঠাতা রমেন্দ্র নারায়ণ মিত্তিরের ডান হাত, রঘুপতি সামন্তের বংশধর। মানে এই লখাই সামন্ত রঘুপতি আর গঙ্গাপদর কেউ নাকি? 112 কেউ, আলবাত কেউ। লখাই ওই সামন্ত বংশেরই ছেলে বটে। সে যাই হোক, গঙ্গাপদের জিগরি দোস্ত ছিলেন আমার এক পূর্বপুরুষ রামনারায়ণ তিওয়ারি। তিনি গঙ্গাপদের কাছ থেকে এই অভিযানের পরিকল্পনা শুনে খানিকটা জোর করেই এতে সামিল হন। তাকে বুদ্ধির পরিচয় পেয়ে রতিকান্ত মল্লিক আর না করেননি। কিন্তু চুরি করার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। 3 নম্বর পাথটা খোলার সময় জমিদার বাড়ির লোক টের পেয়ে যায় যে বুড়ো শিবের মন্দিরে কেউ ঢুকেছে। গ্রামের সবাই তেড়ে আসতে রতিকান্ত, গঙ্গাপদ আর রামনারায়ণ তিনজনেই পালাতে বাধ্য হন। তাড়াহুড়োয় রতিকান্ত ত্রিপুণ্ডকের 3টে পাতের প্রথম দুটো নিয়ে পালাতে পারেন। তৃতীয় পাতটা রয়ে যায় রামনারায়ণের হাতে। রামনারায়ণ তৃতীয় পাতটা খুঁটিয়ে দেখে বোঝেন যে এটা একটা গুপ্তধনের নকশা। এই এলাকায় কথা প্রচলিত ছিল যে মিত্তিরদের জমিদারির প্রতিষ্ঠাতা রমেন্দ্র নারায়ণ যখন রানী ভবশঙ্করীর সৈন্যদল ছেড়ে পালিয়ে আসেন, তখন তিনি সঙ্গে করে নিয়ে আসেন বিপুল ধন সম্পদ। তার কিছুটা দিয়েই জমিদারির পত্তন হয়, বাকিটা তিনি কোনো কৌশলে এই জমিদার বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে রাখেন। রামনারায়ণ অনুমান করেন যে 3টে ত্রিপুণ্ডকের মধ্যেই তার খোঁজ লুকানো আছে, কিন্তু ততক্ষণে বাকি দুটো পাত উধাও। তিনি তৃতীয় পাতের লেখাটা একটা খেরো খাতায় লিখে রাখেন। পাতটা লুকিয়ে রাখেন বাড়ির একটা দেওয়াল গেঁথে, নইলে তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তিনি এও লিখে যান যে এরপরে তিনি গোপনে রতিকান্ত মল্লিকের অনেক খোঁজ করেন, কিন্তু লোকটা যেন কর্পূরের মতো উবে গেছিল। রামনারায়ণের এই খেরোর খাতাটা আমার হাতে এসে পড়াতে আমি বুঝে যাই যে কি বিপুল সম্পদের খোঁজ আমার হাতে এসে পড়েছে। রাজনীতিতে আসার জন্য তখন থেকেই প্রিপারেশন নিচ্ছি, আর তার জন্য টাকার দরকার তো বটেই। তাছাড়াও মিত্তির বাড়ির গোপন সম্পদ উদ্ধার করে দেশে সরকারের হাতে তুলে দিতে পারলে সেটাও যে ভোটের ময়দানে আমার পক্ষে একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই। আমি সব ভেবে চিনতে সব কথা ব্রজ মানে বেজাকে খুলে বললাম। ভাবলাম হাজার হোক ছোটবেলা থেকে জিগরি দোস্ত, তাছাড়া সম্পত্তিটা তো আসলে ওদেরই। বেজা ছোটবেলা যেমন ডাকাবুকো ছিল তেমনই গোয়ার গোবিন্দ। সে তো একেবারে উঠে পড়ে লাগলো রমেন মিত্তিরের গুপ্তধন উদ্ধারের ব্যাপারে, কিন্তু তার জন্য সবার আগে রতিকান্ত মল্লিকের খোঁজ খবর পাওয়াটা খুব জরুরি। বেজা নিয়মিত কলকাতা যেতে লাগলো ব্রিটিশ আমলের পুরানো লাইব্রেরি আর মাহফেজ খানায় রাখা পুরানো দলিল দস্তাবেজ খুঁজে দেখতে। শেষমেশ বছর খানেকের মাথায় কলকাতা পুলিশের কোনো একটা মাহফেজ খানা থেকে ব্রজ রতিকান্ত মল্লিকের উল্লেখ পায়। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট যার হাতে তৈরি, সেই স্যার স্টুয়ার্ট হগের নিজের হাতে লেখা একটা রিপোর্টে নাকি দ্য গ্রেট রাবার রতিকান্তা মল্লিক উল্লেখ আছে। তার বাড়ি নাকি লখনৌ। রিপোর্টে রতিকান্তের ব্যাপারে যা জানা গেছিল সেসব টুকলি করে ব্রজ মিত্তির একদিন সোজা লখনৌ গিয়ে ওঠে। ব্যাপারটা আমি ছাড়া আর কেউ জানতো না। আমি আর বেজা পরস্পরকে কথা দিয়েছিলাম যে দুজনেই এই নিয়ে চুপ থাকবো যতদিন না মিত্তির বাড়ির গুপ্তধন পুরো উদ্ধার হয়। বেজা কি করে ওখানে রতিকান্ত মল্লিকের বংশধরদের খোঁজ পায় বলা মুশকিল। তবে ওই যে বললাম, বেজা মিত্তিরের গো ছিল সাংঘাতিক। সে শেষ পর্যন্ত ট্র্যাক করে যে রামশরণ গুপ্তা নামের এক রিটায়ার্ড প্রফেসরের কাছে রতিকান্ত মল্লিকের চুরি করা সোনা ত্রিপুণ্ডকের দুটো পাত এখনো আছে।
প্রফেসর গুপ্তার সঙ্গে বেজার কি কথা হয়েছিল বলা মুশকিল। শুধু আজ থেকে 6 মাস আগে বেজা গ্রামে এসে উপস্থিত। আমাকে চুপি চুপি বলল সোনার পাত দুটো সে পেয়েছে বটে, কিন্তু সেগুলো সে আমাকে দেখাবে না। তার বদলে সেই পাতে লেখা নকশা আর লেখাগুলো সে একটা ডায়েরিতে টুকে রেখেছে। ইন্টারেস্টিং। তারপর? তারপরেই শুরু হলো খেল। বেজা হঠাৎ বেঁকে বসে বলল, আগে আমার পূর্বপুরুষের লুকিয়ে রাখা সোনার পাতটা ওকে দেখতে দিতে হবে, তবেই ও ডায়েরিটা আমাকে দেবে। এই নিয়ে কিছুদিন টানা পড়েন চলল। ইতিমধ্যে বেজা লখাইকে হাত করে ফেলেছে। তুমি তো জানো এই পরগনায় লাঠিয়াল হিসেবে লখাই সামন্তের নাম আছে। তার উপর তার মেজাজ খানাও বেশ সানানো। তাকে আমার করিম হরে কৃষ্ণ সবাই ডরায়। এই নিয়ে বেশ কিছুদিন মন কষাকষি হওয়ার পর একদিন একটা প্ল্যান ভাজলুম। বেজাকে ডাকলাম ব্যাপারটার একটা ফয়সলা করার জন্য। বেজা সরল বিশ্বাসে এলো। এদিকে আমিও তৈরি ছিলাম। করিম আর হরে ছাড়াও বাইরে থেকে আরও 2 জন গুন্ডা এনেছিলাম। ব্রজর সঙ্গে কথা কাটাকাটির মধ্যে তাকে কায়দা করে বেঁধেও ফেললাম। তারপরে দুটো কড়কানি দিতেই জানা গেল বেজা ডায়েরিটা দিয়েছে লখাইকে লুকিয়ে রাখার জন্য। এখন লখাই কোথায় সেটা সরিয়ে রেখেছে সেটা জানার আগেই দেখি কোত্থেকে সেই মূর্তিমান আরে রে 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 করে লাঠি হাতে ঝাঁপিয়ে পড়লে একেবারে। বেজা যে লখাইকে সঙ্গে করে এনে দূরে লুকিয়ে রাখবে সেটা ভাবিনি। ছোকরা যে একটু মাথা মোটা জানোই তো, যাকে বলে চোত খেপা টাইপের। সে এসে যা হুড়ুম দুড়ুম শুরু করে দিল আর কহতব্য নয়। মিনিট খানেকের মধ্যে দেখি করিম আর হরে দুটোই মাটিতে পড়ে উড়ে বাবারিয়ে মারে করছে। লখাই হতচ্ছাড়া দুটোর ওপরে আরও কিছু হাত মাকস করে নিত সন্দেহ নেই, কিন্তু তার আগেই ওই ভাড়া করা 2 সাঙ্গাত দত্তেরি ছাই বলে দুটো পেটও ঝেড়ে দিল বেজা আর লখাইয়ের ওপর। বাহ বাহ, সাব্বাস, বেশ সরেস লোকজনকেই কাজে আনা হয়েছিল তাহলে। হ্যাঁ, বেজাকে খুন করা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না পার্টনার। উদ্দেশ্য ছিল ওর ডায়েরিটা হাত করা। কিন্তু যে মুহূর্তে দেখলাম বেজা ওই মারাত্মকভাবে আহত অবস্থাতেও বাঁধন খুলে ফেলে ওই অকম্মা দুটোর দিকে নিজের রিভলভার দিয়ে ধাঁই ধাঁই করে দুটো গুলি দেগে দিল, আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আমার পিস্তলটা বার করে বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, এতক্ষণে সবটা ক্লিয়ার হলো। তারপর বাকিটা তো জানোই। সত্যি কথা বলতে কি, তোমার আর মাস্টারের হেল্প না পেলে তো আমি তো ওই গুপ্তধন উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলাম প্রায়। সে যাই হোক, এই এতক্ষণে তোমার কাছে সবটা খোলসা করে বলে বেশ হ্যাপি হ্যাপি লাগছে, বুঝলে পার্টনার। তো এবার বলো তো, সবই তো হাতে এসে গেছে, আসল মালটা হাতে পাবো কি করে? সেটা তো আমারও চিন্তা। এত মাথা খাটিয়েও তো ক্লুটা বুঝতে পারছি না। তবে চিন্তা কিন্তু একটা নয়। কি রকম? এই উড়ে এসে জুড়ে বসা ভেজাল লোকটা কে? লোকটা যে ভণ্ড সে নিয়ে কোনো সন্দেহ নেই। মাস্টার অলরেডি ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে খোঁজ খবর নিয়েছে। এইখানে কি করছে? ভূপেন দারোগাকে বলে লোকটাকে গ্রেফতার করাবো পার্টনার। কোন অপরাধে? ওহ, কিছু অপরাধ নাই বা করুক, লোকটা যে এখানে এসে বেশ একটা ফোলাও ব্যবসা ফেদে বসেছে, তার জন্য লোকটাকে ডেকে জবাবদিহি চাওয়া যায় না? যায় বই কি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি সাধিত হবে কিছু? বড়জন লোকটাকে হ্যারাস করা যায় কিছুদিনের জন্য, তাতে আমাদের লাভ। তাহলে বিষ্ণুচরণের গলাটা একটু নিভু নিভু শোনায়। একটা কথা বলি, আমার যা মনে হলো লোকটা ইতিমধ্যেই এই এলাকায় বেশ জনপ্রিয় হয়ে পড়েছে। এখন একে ধরাধরি করতে গেলে আমাদের প্রধান উদ্দেশ্যটাই কেঁচে যাবে। আমার পরামর্শ হচ্ছে যে আমাদের ওয়েট করতে হবে। লোকটা যদি সত্যি আমাদের প্ল্যানে বাগড়া দেওয়ার মতলব থাকে, তাহলে তাকে না হয় তখনই কাউন্টার করতে হবে, নইলে চাপ আছে। আর
ও যদি আমাদের শত্রুপক্ষ হয়? শত্রুপক্ষ বলতে বেজামিত্রি তো ও পারে, লখাইও তাই। এই গুপ্তধনের ব্যাপারে এখন আমরা তিনজন ছাড়া আর কেউ জানে বলে তো মনে হয় না। এখানে শত্রুপক্ষের কথাটা আসছে কোত্থেকে? সেটাও কথা বটে। বলতে বলতেই সোজা হয়ে উঠে আড়মোড়া ভাঙল বিষ্ণুচরণ। কিছুটা অধৈর্য সুরে বলল, কিন্তু টেনশন যে আর সহ্য হচ্ছে না পার্টনার, এবার তো কিছু একটা না করলেই নয়। অন্য লোকটা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল শব্দ করে। মোবাইলটা নিয়ে বাইরে গেল সে। কিছুক্ষণ বাদেই দ্রুত পায়ে ফিরে এসে বলল, Hey, message from Bhupen. Few suspects are moving towards target area. Let's move now. Go, চলো। বিষ্ণুচরণ এইটা শুনেই তড়াক করে উঠে বসলো। দ্রুত হাতে একটা কালো টি শার্ট গলাতে গলাতে বললে, বুঝলে পার্টনার, আমার মন বলছিল আজই কিছু না কিছু একটা ঘটতে চলেছে, একটা হেস্তা নেস্তা হয়েই যাবে। মাথা থেকে গলা অবধি ঢাকা কালো মাস্কটা খুলে নিতেই হাউমাউ করে উঠল ভজন। আমি কিচ্ছু করিনি স্যার, মাইরি বলছি। চুরি, ছিনতাই, দাঙ্গা, মারপিট কিচ্ছু না। আমি একদম সাদা সিধে ছেলে স্যার। টাকাটা বাগানে কুড়িয়ে পেয়েছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। অন্ধকার ঘরের কোণ থেকে একটা ভরাট কণ্ঠে ধমক ভেসে আসে, চুপ! একদম চেঁচামেচি করবি না। যা যা প্রশ্ন করব তার ঠিকঠাক জবাব দিবি, তাহলে তোকে যেমন তুলে আনা হয়েছে ঠিক তেমন ছেড়ে আসা হবে। আর যদি চালাকি করেছিস তো গলা কেটে ডাইনি জলে ভাসিয়ে দেবো, হ্যাঁ? মনে থাকে যেন। ভজন আবার হাউমাউ করে উঠতে যাচ্ছিল, কাঁধে একটা ভারী হাতের চাপ পড়তে চুপ করে গেল সে। তারপর ভজন বাবু, ভূপেন দারোগা থানায় কি বলল? ভজনের গলা দিয়ে স্বর ফুটল না। গলার স্বরটা চেনা চেনা মনে হচ্ছে না। বলল এসব ডায়েরি ফাইরি নিয়ে বিরক্ত করলে তোকে লক আপে চালান করে দেবে, তাই তো? ভূপেন দারোগার সঙ্গে কোনো কথা হয়নি স্যার। আমি গরিব লোক স্যার, মারধর করে পয়সা করি কিচ্ছু পাবেন না স্যার। শাট আপ! একটাও বাড়তি কথা বলবি না। স্যার স্যার করে মাথা খারাপ করে দিল একেবারে। ভজন নিয়ে যায় একেবারে। একটা কথা বলতো ভজন, টাকা পয়সা নিয়ে মানুষ কি করে? আচমকা এরকম একটা দার্শনিক প্রশ্ন আশা করেনি ভজন। সে মাথা চুলকোতে গিয়ে আবিষ্কার করলো যে তার হাত দুটো পিছ মোড়া করে বাঁধা। আগে ভালো খায় দায়, বই টই কেনে, ঘুরতে টুরতে যায়। আর অনেক অনেক টাকা পয়সা পেলে? আগে অনেক অনেক ভালো খায় দায়, অনেক অনেক বই কেনে, অনেক অনেক ঘুরতে টুরতে যায়। বলতে বলতে চারিদিকে একবার তাকিয়ে নেয় ভজন। যে জায়গাটায় ওকে আনা হয়েছে সেটা একটা অন্ধকার ঘর। মুখের ওপর একটা লাইট ফেলা আছে বলে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আন্দাজে মনে হলো যে লোকটা প্রশ্ন করছে সেটাই লিডার। বাকি আরও দুজন আছে, সে দুটো নির্ঘাতের সাঙ্গাত হবে। তা ভজন, এমন অনেক অনেক টাকা পয়সার খবর চেপে রাখাটা যে ভালো কথা নয়, সেটা তোকে কেউ কোনোদিন বলে দেয়নি? ভজন চুপ করে থাকে। এবার লোকটা সামনে এগিয়ে এসে একটা চেয়ার টেনে নিয়ে ভজনের সামনে বসে। ডায়েরিটা চাই রে ভজন। কোথায় ওটা? লোকটাকে দেখে ভজন এত অবাক হয়ে গেল যে কিছুক্ষণ মুখ থেকে কথা ফুটলো না। তারপর তুতলে তুতলে বলল, আপনি? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, চিনতে পেরেছিস দেখে ভালো লাগলো। বিস্তারিত আলাপ পরিচয় না হয় পরে একদিন হবে। আপাতত ডায়েরিটার খোঁজ না পেলে যে চলছে না ভজনবাবু। বলে ঝুঁকে এলো লোকটা। ওটা চাই এখনই। ভজন শুকনো গলায় বলল, ডায়েরিটা আমার ঝোলাতেই আছে। লোকটা ঠাস করে একটা চড় কষালো ভজনের গালে। সেটা পেলে কি তোকে এখানে বসিয়ে রাখার প্রয়োজন হতো মরকট? হ্যাঁ, তোর কি মনে হয় যে আমি তোর সাথে ইয়ার্কি করছি? থাপ্পড়টা খেয়ে একেবারে বুঝভুম্বুল হয়ে গেল ভজন। জন্মাবধি তার গায়ে কেউ হাত তোলেনি। থাপ্পড়ের তো প্রশ্নই ওঠে না। গলাটা জ্বালা করছিল তার, অপমানে চোখ ফেটে জল আসছিল। সে ঠোঁট কামড়ে বলল,
মাইরি বলছি, ডায়েরিটা আমার ঝোলাতেই আছে, না বিশ্বাস হলে দেখে নিন। লোকটা উঠে গেল, তারপর ঝোলাটা এনে উপুর করে ফেললো ভজনের কোলে। ঝরঝর করে ভেতরের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে। তার মধ্যে ডায়েরিটার কোথাও কোনো চিহ্ন নেই। ভজন বেকুবের মতো চেয়ে রইল সেদিকে। লোকটা কঠিন গলায় বলল, কিরে ভজন, ডায়েরিটা দেখতে পাচ্ছিস কোথাও? ভজন শূন্য চোখে সেদিকে চেয়ে রইল। এত কষ্ট করে সামলে সুমলে রাখা ডায়েরিটা নেই, কিন্তু কিভাবে? পেছন থেকে কে যেন ভজনের চুল টেনে ধরল সজোরে। সামনের লোকটা শীতল খুনে গলায় বলল, বেশি চালাকি শিখেছিস না রে ভজন? মনে করানোর অনেক উপায় আমাদের জানা আছে, কিন্তু সেসব দেখতে চাস নাকি? হ্যাঁ? ভজনের চোখে জল এলো। সেই অবস্থাতেই সে বলল, মাইরি বলছি স্যার, ডায়েরিটা নিয়ে ভূপেন দারোগার কাছে গেছিলাম, আসার সময় সেটা ঝোলাতেই ছিল। তারপর সেটা ছোলা থেকে কর্পূরের মতো উড়ে গেল, তাই না? ভজন ছলছল চোখে সামনের লোকটার দিকে চেয়ে রইল। লোকটা সেই চোখের দিকে তাকিয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়িয়ে নিজের ঠ্যাঙার দুটোকে বলল, এর হাত দুটো খুলে দে, এক গ্লাস জলও দিস। মনে হয় ছোকরা সত্যি কথাই বলছে। তারপর ভজনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তারপর ভজন বাবু, ভালো করে গুছিয়ে বলো তো, ভূপেনের ওখান থেকে বেরোবার পর কি কি হলো? জলের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করলো ভজন। তারপর পুরোটা খুলে বলল। ট্রেনের সেই লোকটার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে তার উপর কাদের যেন ঝাঁপিয়ে পড়া অবধি। লোকটা খানিকক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইল ভজনের দিকে, তারপর বলল, লোকটাকে কেমন দেখতে? লোকটার শীতল খুনে চোখ দেখে ভয় করছিল ভজনের, তবুও তার মধ্যেই থরথর করে কাঁপতে কাঁপতে যথাসাধ্য বর্ণনা দিল সে। গলার স্বর চেনা মনে হয়েছিল। ভজন মাথা নাড়ে বলে, গলাটা ঘষা ঘষা স্যার, প্রথমবার শুনে চেনা চেনা লাগছিল বটে, কিন্তু কার গলা সেটা অনেক মনে করেও। পিঠে একটা কিল নেমে আসাতে সামনে মুখ থুবড়ে পড়ল ভজন। উঠে বসতে একটু সময় নিল সে, তারপর হাউমাউ করে বলল, জানি না স্যার, মাইরি বলছি, তবে গলাটা রিসেন্টলি শুনেছি, এইটুকু বলতে পারি। লিডার গোছের লোকটা একটা ছবি সামনে ধরে ভজনের, জিজ্ঞেস করে, এই লোকটাকে চিনিস ভজন? ছবিটা খুব মন দিয়ে দেখে ভজন। তার চোখে একটা ধাঁধা লাগে। উদ্ভ্রান্ত মুখে চারিদিকে চাইল ভজন। সে তো বলতে পারবো না স্যার, তবে কাছাকাছি দেখতে। বলতে পারবো না শোনার জন্য তো এতদিন ধরে এখানে থানা গেড়ে বসিনি রে ভজন। লোকটা ফের এগিয়ে এসে ভজনের মুখোমুখি বসে। ভজন একটা ঢোক গিলে বলে, একবার মনে হচ্ছে চিনি, কিন্তু ঠিক করে বলতে পারছি না স্যার, মাইরি বলছি। ভজনের পিছনে দাঁড়ানো স্যাঙাতটা বোধহয় আবার কিছু একটা করার জন্য হাত ওঠাচ্ছিল। লিডার লোকটা থামালো তাকে, তারপর অন্য লোকটাকে বলল, মনে হচ্ছে ভজন সত্যি কথাই বলছে মহান্তি। আমাদের চিড়িয়া যেসে চিড়িয়া নয়, সে এক আজব যন্ত্র, অনেক উঁচু দরের জিনিস। নিখুঁত মেকআপ করতে তার জুড়ি নেই, আর অন্তত 7 থেকে 8 রকম গলায় কথা বলতে পারে। সে ভজনের চোখে ধুলো দেবে, তাতে আর আশ্চর্যের কি? বলে লোকটা ভজনের দিকে ফিরল। আর ভজন বাবু, একটা কথা বলো তো, যে লোকটা তোমার ঝোলা থেকে হাত সাফাই করে ডায়েরিটা নিয়ে গেল, তাকে হাতের কাছে পেলে তুমি কি করবে? ঠোঁট থেকে রক্ত পড়ছিল, সেটা হাতের চেটো দিয়ে মুছে নেয় ভজন। অনেকক্ষণ ধরে একটু একটু করে তার মাথায় রাগ চড়ছিল। সে সিধে সরল ছেলে, জীবনে এত হ্যাঙ্গাম পোহায়নি। তার ঘরে দারিদ্র্য থাকলেও অসুখ ছিল না। এই কালান্তক ডায়েরি এসে তার জীবনটাকে একেবারে তছনছ করে দিল। এত হেনস্থা, এত মারধরও কপালে ছিল তার। রাগে, ক্ষোভে, দুঃখে আর থাকতে পারল না ভজন। ভ্যাক করে কেঁদে ফেলল সে। উঠে দাঁড়ায় লোকটা, তারপর, ব্যাস 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 ব্যাস, এতেই হবে। মহান্তি, লেটস স্টার্ট নাও।
আমার ধারণা আজকে রাতেই এই ঘুঘুডাঙ্গার গুপ্তধনের বখরা মিটে যাবে। মহান্তি একটু ইতস্তত করে বলল, ওর সঙ্গে কি আপনার কথা হয়েছে? চওড়া হাসলেন প্রবাল চ্যাটার্জি। হ্যাঁ মহান্তি, হয়েছে। হি উইল জয়েন আস অ্যাজ ওয়েল। ভজন বাবুকেও সঙ্গে নিয়ে যাওয়া যাক নাকি? মহান্তি আপত্তি করার আগেই ভজন উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বলল, আমি যাবই। চলুক তাহলে, ভালো টোপ হবে। রাত প্রায় 1টা। গ্রামের অন্ধকার মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছিল একটা জিপ। তার ইঞ্জিনের আওয়াজ ছড়িয়ে পড়ছিল ঠান্ডা বাতাসে। জিপ চালাচ্ছে যে মানুষটি, চোখ ছাড়া তার সারা মুখ কালো কাপড়ে ঢাকা। পাশের সিটে বিষ্ণুচরণ ঘন ঘন আঙুল মটকাচ্ছে। তার চোখে মুখে খেলা করছে চাপা উদ্বেগ। সে তুলনায় জিপ চালক অনেক স্থির। খানিক বাদে বিষ্ণুচরণ বলল, পার্টনার, কি খবর দিল মাস্টার? ওরা কোনোভাবে টের পেয়েছে যে আমরা আজই অ্যাকশনে নামবো, তাই আর দেরি করেনি। আজ রাতেই কাজ সারতে বেরিয়ে পড়েছে। কিন্তু ওরা বলতে কারা? তারা আবার এর মধ্যে এলো কি করে? জানি না, অকুস্থলে গেলেই বোঝা যাবে। আমাদের মাস্টারকে ডেকে নিলে হতো না? মাস্টার জানে সে আসছে। একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? তা হয়তো যাচ্ছে, কিন্তু এছাড়া উপায় কি? গ্রামে ঢোকার মুখেই একটা বড় বটগাছ, তার নিচে জিপটা দাঁড় করালো জিপের চালক। দুজনে নামলো জিপ থেকে, তারপর দ্রুত পায়ে হেঁটে চলল গ্রামের ভেতরে। মিত্তির বাড়ি পৌঁছতে লাগলো মিনিট 10। অন্ধকারে জমিদার বাড়িটা যেন থমথম করছে। চারিদিকে একটা ঝড়ের আগের চুপচাপ আভাস। দরজার সামনে একটু থমকে দাঁড়ালো বিষ্টু। তার সঙ্গী চাপা গলায় জিজ্ঞাসা করলো, কি হলো? কোথাও কোনো আওয়াজ নেই কেন পার্টনার? রাতের বেলায় আপনি ঠিক কিসের আওয়াজ আশা করছেন জানতে পারি স্যার? অধৈর্য ব্যঙ্গোক্তি ভেসে এলো। অন্তত কুকুরের আওয়াজ। গ্রামের ভিতর দিয়ে এতটা রাস্তা এলাম, একটা কুকুরের ডাক শোনা গেল না? দাঁত চিপে সঙ্গী লোকটি বললে, তার মানে ওরা এসে গেছে। তারপর কোমর থেকে ছোট কি একটা হাতে তুলে নিল। বিষ্টু বুঝলো ওটা কি। বলল, আমার সঙ্গে কিন্তু কোনো আর্মস টার্মস কিছু নেই। লোকটি চাপা গলায় বলল, অস্ত্র লাগবে না। জুতোর ডগাটা দিয়ে সদর দরজায় মৃদু চাপ দিল বিষ্টু। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। কালচে নীল আকাশের বুকে দৈত্যের মতো জেগে আছে মস্ত জমিদার বাড়ি। চারিদিক সুনসান। দুজনে লাফিয়ে উঠে এলো বাঁদিকের বারান্দায়। পা টিপে টিপে এগোতে থাকলো। প্রথম দুটো ঘর নিঃশব্দে পেরিয়ে গেল দুজনে, কিন্তু থামলো তৃতীয় ঘরের সামনে এসে। বিষ্টু চাপা স্বরে বললেন, কি হলো? অন্য লোকটি ফিসফিস করলেন, শোনা যাচ্ছে না। চুপ করে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটাও আটকাবার চেষ্টা করলো বিষ্টু। তারপর নির্ভুলভাবে শুনতে পেল শব্দটা। ঘরের ভেতর থেকে একটা চাপা গোয়ানির শব্দ আসছে, ইংরেজিতে যাকে বলে মাফলড ভয়েস। খুব সতর্ক কান না হলে বোঝা মুশকিল। উদ্বিগ্ন হয়ে সঙ্গীর দিকে তাকালো বিষ্টু। কেউ আছে মনে হচ্ছে। মাথা নাড়ালো সঙ্গী লোকটা, দাঁতে দাঁত চিপে বলল, কাউকে বেঁধে রাখা হয়েছে। বলেই সামনের দরজাটা হাত দিয়ে খুলতে গেলেন। তার হাত চেপে ধরলেন বিষ্টু। এ কি করছো পার্টনার? যদি ফাঁদ হয়? লোকটি চাপা গলায় বলল, আমাকে ফাঁদে ফেলা অত সহজ না। আপাতত আমি যা করছি চুপচাপ দেখে যাওয়াই ভালো। ভজন চুপচাপ বসেছিল ঘরটার ভিতর। তাকে বেশ আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে গেছে চেয়ারের সঙ্গে। ফলে চুপচাপ বসে থাকা ছাড়া তার পক্ষে অন্য কিছু সম্ভব ছিল না। ঘুঘুডাঙ্গার রাজবাড়িতে অনেকবারই এসেছে সে, কিন্তু এই ঘরে সে কখনোই ঢোকেনি। সত্যি কথা বলতে কি, যখন তাকে এই ঘরে বেঁধে রাখা হচ্ছিল, তখন ঘরের মধ্যে থাকা দামি দামি জিনিসপত্র দেখে মাথা ঘুরে গেছিল তার। চেয়ারে বাঁধা অবস্থাতেই আকাশ পাতাল ভাবছিল ভজন। আজ বিকেল থেকে তার সঙ্গে যা যা ঘটছে সেটা মাথায় ঢুকছিল না তার। তার মধ্যে ছাই লখাই কাকারও কোনো খোঁজ নেই।
ভজনের মনে হচ্ছিল যেন সবাই মিলে তাকে এক ভয়ঙ্কর আতান্তরে ফেলে উধাও হয়ে গেছে। বসে বসে সামান্য ঝিমুনি আসছিল ভজনের। হাজার হোক ঝক্কি তো দিনভর কম যায়নি তার উপর দিয়ে। মাথাটা নেমে এসেছিল বুকের কাছে, এমনকি মন দিয়ে শুনলে ঘুঙুর ঘনৎ করে নাক ডাকার আওয়াজ অবধি শুনতে পাওয়া যাচ্ছিল। এমন সময় কানের কাছে একটা চেনা বিনবিনে স্বর পেয়ে সচকিত হয়ে উঠল ভজন। কে যেন তার মগজের মধ্যে সিঁধিয়ে বলছে, ওরে ভজু, সোনা আমার, ঘুমলি নাকি বাপধন? ভজন আরেকটু হলে লাফিয়ে উঠত প্রায়, কিন্তু লিডার লোকটা বলে গেছে চুপচাপ থাকতে। তাই সে অন্ধকারের মধ্যেই যতটা সম্ভব দাঁত মুখ খিঁচিয়ে বলল, বাবা, তাহলে শেষমেশ সৌদিতে এলে যাই হোক। তা একদিন ছিলে কোথায় কাকা? অন্ধকারে মুখ লুকিয়ে রবর দেখছিলে? লখাই গম্ভীর স্বরে বলল, নিজের কাকার সঙ্গে ভদ্রভাবে কথা বল ভজু। পই পই করে শিখিয়েছিলাম না, গুরুজনদের সঙ্গে ভক্তি টক্তি দিয়ে কথা কইবি। ভজন ওই অন্ধকারের মধ্যেই তীব্র দাঁত খিঁচিয়ে বলল, ভক্তি গেয়েই তেল লেনে। বলি সেদিন গুচ্ছের জ্ঞান ট্যান দিয়ে সেই যে উধাও হলে, তারপর আজ এখানে কি মনে করে? দেখ ভজু, খামোখা মাথা গরম করিস নি। এখন কি নিজেদের মধ্যে ঝগড়াঝাটির সময়? গিয়েছিলাম একটু ও পাড়ায় বেড়াতে। ওরে, তোর বাপের সঙ্গে দেখা হলো, গঙ্গাপদ দাদুর সঙ্গেও আড্ডা হলো খানিক। আর রঘুপতি ঠাকুরদা তো ছাড়তেই চাইছিলেন না। সে তো জড়িয়ে টড়িয়ে ধরে কি আদর কি আদর। ভজন তেড়িয়া হয়ে বলল, কচি খোকা আমার, বুড়ো দাদুর কোলে শুয়ে আদর খাচ্ছেন। এদিকে যে ঝোলা থেকে ডায়েরিটা হাফিস করে নিয়ে গেল, তার বেলায় কি করছিলে শুনি? এবার অন্য স্বর শোনা গেল, লখাইয়ের থেকে একটু ভারী। সেটাও আমরা ভেবেচিন্তেই করে দিয়েছি রে ভজন, নইলে কাজটা এগোচ্ছিল না। বলি, ফুটবল খেলা দেখেছিস তো? ভজন তুম্বু মুখে বলল, হ্যাঁ দেখেছি। সেরা খেলোয়াড় কি সবসময় নিজের পায়ে বল রাখে রে পাগলা? সে খেলায়, সবাইকে দিয়ে খেলায়, খেলাতে খেলাতে টুক করে শেষে গিয়ে গোলটা দিয়ে আসে। এটাও সেরকম ধরে নে বলটা না হয় এখন অন্যদের পায়ে ঠেলে দেওয়া হয়েছে, তারা খেলতে খেলতে বলটা গোলের কাছে এনেই ফেলেছে প্রায়, এরপর টুক করে গিয়ে পা ছুঁয়ে জালে জড়িয়ে দিতে হবে। এই যা। ভজন গম্ভীর স্বরে বলল, তা খেলাটা এখন কোন পর্যায়ে আছে বেজা কাকা? হাফ টাইম হয়েছে? খেলা শেষ হয়ে এসছে রে ভজন, এখন এক্কেবারে চোখ কান খোলা রেখে টান টান হয়ে বসদি কিনি, আজই ফয়সালা হয়ে যাবে কেসটার। ফের লখাইয়ের গলা শোনা গেল, শোন ভজন, রঘু ঠাকুরদার কাছ থেকে কয়েকটা মন্তর জেনে এলুম, বুঝলি? কানটা খোল, চুপি চুপি কই দি। কান খোলাই আছে কাকা, আমি হাতি নই যে ইচ্ছে মতো কান খুলতে আর বন্ধ করতে পারবো। ছোড়ার ট্যাকট্যাকে কথা শোনো, মনে হয় দুম করে পিছে একটা কিল বসিয়ে দি হতচ্ছাড়ার। তোরা ফের শুরু করলি? তাড়াতাড়ি কর লখাই, ওরা এসে পড়লো প্রায়। কিছুক্ষণ পর দরজাটা খুলে ভিতরে ঢুকলো দুটো ছায়া, একজনের হাতে একটা টর্চ। সেটা জ্বলে উঠতেই আলোর রেখা এসে পড়ল ভজনের মুখে। একটা উল্লাসের শব্দ শোনা গেল, আরে ওয়া, এ যে দেখছি ট্রিতে না উঠে এ কাঁদি পার্টনার, মক্কেল তো দেখছি এখানেই বডি ফেলেছে। দু জোড়া পায়ের শব্দ এগিয়ে এসে দাঁড়ালো ঘুমের ভান করে পড়ে থাকা ভজনের সামনে। বিষ্টুর সঙ্গী চিন্তিত স্বরে লোকটি বলল, এ তো ভালো লক্ষণ নয়। হোয়াই পার্টনার, হোয়াই? এখানে কেন? একে বেঁধে রেখেই বা গেল কে? আমার মনে হয় এ বোধহয় ডায়েরিটা হারিয়ে ফেলে দিশাহারা হয়ে এখানে এসে পড়েছে, বুঝলে? বেটা ভেবেছে যারা ডায়েরি চুরি করেছে তারা এখানেই আসবে, আর ও তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ডায়েরিটা কেড়ে নেবে। আর মাস্টার তখন একে দেখতে পেয়ে দুটো রদ্দা মেরে কাবু করে বেঁধে রেখে গেছে। চিন্তা ভাবনা যে খুবই শিশু সুলভ তাতে সন্দেহ নেই, কিন্তু মাস্টার কই? হবে কোথাও আশেপাশেই। আপাতত ছোড়াকে উদ্ধার করা যাক, হয়তো ওই ডায়েরিটার হেয়ালির ব্যাপারে কিছু বলতেও পারে, কি বলো?
কথাগুলো শুনতে শুনতে জমে যাচ্ছিল ভজন। বিষ্টু নয়, তার সঙ্গী লোকটির গলা শুনে। হায় ঈশ্বর, শেষে এই লোকটা! এর কথা তো সে স্বপ্নেও ভাবেনি। ঠিক সেই সময়ই মগজের মধ্যে কেমন যেন একটা ধোঁয়াশা মতো ছেয়ে গেল ভজনের। মাথাটা একটু ঝিমঝিমে করে উঠল। তারপর চেতনা টেতনা সব কিছু নিঃসাড়ে শুয়ে পড়তে লাগলো। মনে হলো তার হাত পা কোনো মন্ত্র বলে অকেজো হয়ে যাচ্ছে। আর তখনই কে যেন সামান্য খোনা গলায় বলে উঠল, ভয় পাসনি নাতি, লখায়ের কাছে সব শুনলুম বটে। আমার বংশধরকে তারই বাড়ি থেকে উৎখাত করবে, এত সাহস ওই বিষ্টুর? তাই তো সব ছেড়ে ছুড়ে নেমে এলুম রে খোকা। হাজার হোক তুই আমার রক্ত বটে, এবার শরীরটা ছেড়ে দে দেখি। বাকি যা করার আমি আর লখাই করছি। রমেনবাবু মশাই তো এমনি এমনি আমাকে তেনার ডান হাত বানাননি। দ্বিতীয় লোকটি একটা ছুরি বার করলো পকেট থেকে। তারপর সেটা দিয়ে দড়িগুলি কাটলো এক এক করে। দড়ি কাটা শেষ করে বিষ্টুর কাছ থেকে একটা জলের বোতল চেয়ে নিল। তারপর সেখানে থেকে আঁজলা করে জল নিয়ে ভজনের মুখে ছিটিয়ে দিল খানিক। ভজন অনেক চেষ্টা করে চোখটা খুলল। তারপর সামনের লোকটার দিকে চেয়ে সামান্য অচেনা গলায় বলল, এ কি মাস্টার মশাই, আপনি এখানে? গগন মল্লিক পকেট থেকে একটা লাল রঙের ডায়েরি বার করে বাঁকা হেসে বললেন, হ্যাঁ রে ভজন, আমি আমি এবার ডায়েরিটার সংকেতের ব্যাপারে সুরসুর করে যা জানিস বলে ফেল দেখিয়ে। মাস্টার অনেক আশা করে বসে আছে যে। তিনজন লোক নাট মন্দিরের ভিতরে দাঁড়িয়েছিল স্থির হয়ে। তাদের সবার কানে অত্যাধুনিক মাইক্রোফোন বসানো। অতন্দ্র অটল প্রহরীর মতো তারা কান পেতেছিল পাশের ঘরে ঘটে যাওয়া কথোপকথনের দিকে। মোহান্তি অস্ফুটে বলল, মাই গড, গগন মল্লিক! আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার। প্রবাল চ্যাটার্জি দাঁত চেপে বলল, বোঝা উচিত ছিল মহান্তি। ডায়েরিটা পাওয়ার পর ভজন যে দুজনকে সে ব্যাপারে জানিয়েছিল তাদের মধ্যে গগন মল্লিকও ছিল। শিট, আমরা পোকা, তাই এই সহজ সত্যিটা এতদিন বুঝতে পারিনি। কিন্তু মাস্টার, এই মাস্টার আবার কে? প্রবাল চ্যাটার্জি কিছু জবাব দেওয়ার আগেই মাইক্রোফোনে অন্য কিছু ভেসে এলো। তিনজনে উৎকর্ণ হয়ে উঠলেন। এটা কি বলছে স্যার? ভুরু কুঁচকে গেল প্রবালের। খুব সম্ভবত ডায়েরিতে লেখা সংকেতগুলো বলছে ভজন। কিন্তু ভাষাটা তো চেনা লাগছে না। চেনা লাগার কথা মহান্তি, ওটা কিন্তু বাংলা। সে কি, শুনে বুঝতে পারছি না কেন? কারণ ওটা একটু পুরনো বাংলা। সামান্য মাথা ঠান্ডা রেখে শুনলেই কথাগুলো বুঝতে পারবে। এমন কিছু শক্ত নয়, তবে চিন্তা অন্য জায়গায়। কি স্যার? প্রবাল চ্যাটার্জি কিছু উত্তর দেওয়ার আগেই ভেসে এলো দরজা খোলার শব্দ। চুপ করে গেল বাকি দুজন। দরজার বাইরে তিনটে পায়ের শব্দ। ধীরে ধীরে তারা মিলিয়ে গেল। একটু অপেক্ষা করে বেরিয়ে এলো এই তিনজন। ওরা কোন দিকে গেল স্যার? খুব সম্ভবত বুড়ো শিবের মন্দিরের দিকে। আরো তিনটে পায়ের শব্দ মিলিয়ে গেল অন্ধকারে। বহুদিন বাদে বুড়ো শিবের মন্দিরে আলো জ্বলেছে ফের। মন্দিরের মধ্যে দুটো ছোট ছোট কিন্তু শক্তিশালী এলইডি ল্যাম্প জ্বলছে। তাতে গর্ভগৃহ আলোয় আলোকময়। মন্দিরের বাইরে 4-5টা লোক ঘুরছে। তাদের মধ্যে করিম খাঁ আর হরেকৃষ্ণকে চেনা যাচ্ছে। আর চেনা যাচ্ছে আরেকজনকে, গনু চোর। মন্দিরের দরজার ঠিক সামনে তিনটে লোক। তাদের মধ্যে একজন মাঝের লোকটিকে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি হে মিস্টার ভোজন, এসব দেখে সেন্টেন্স হয়ে গেল নাকি? বলি অ্যারেঞ্জমেন্ট তো সব দেখছিস। আজই রবীন্দ্র নারায়ণের লুকিয়ে রাখা হিডেন ওয়েলথের একটা ফাইনাল সলিউশন হয়ে যাবে, বুঝলি? তবে কিনা এর ওপরে তোর শেয়ারও তো কম নয়। তাই ট্রুথলি স্পিকিং, তুই একটু হেল্প করলে তোকে আমরা চিট করব না, ন্যায্য শেয়ারই পাবি। ভজন সামান্য অচেনা গলায় বলল, সে তো বটেই, সে তো বটেই। আমরা কত পুরুষ ধরে মিত্তির বাড়ির নিমক খেয়ে আসছি, তার ধন সম্পত্তি উদ্ধার করে একটু সাহায্য করব না?
বিষ্ণুচরণ অবাক স্বরে বলল, ই আবার কি বলছে পার্টনার? গগন মল্লিক খানিক ভুরু কুঁচকে বললেন, লক্ষণ ভালো না, ভালো না লক্ষণ। এর গলার স্বরটা পাল্টে গেল কি করে? গলাটা চেনা চেনা লাগছে না? বিষ্ণুচরণ একটু রাগত স্বরে বলল, এসব ভুলভাল স্পিকিং বন্ধ করে ওয়ার্কে লেগে পড় ভজন। ডায়েরিটায় কি বলা আছে কিছু বুঝতে পেরেছিস? ভজন একটা অদ্ভুত হাসি হেসে বলল, আমি মুখ্য সূক্ষ্ম ম্যান স্যার, গগন স্যার সব জানেন, ওনাকেই জিজ্ঞেস করুন। উনিই তো 7 ক্লাসের পর ডেকে বললেন, ওরে মা সরস্বতীকে আর কষ্ট দিসনি, একে ভদ্রমহিলার বয়স হয়েছে, তার উপর হার্টও দুর্বল। গগন মল্লিক বিরক্ত হয়ে বললেন, ভজন, কি আজে বাজে বকছিস? 7 ক্লাস কোথায়? তুই তো মাধ্যমিক অবধি পড়েছিস। 7 ক্লাস অবধি পড়েছিল তোর কাকা, সেসব তো তোর জানার কথা নয়। বিষ্ণুচরণ হাঁ হাঁ করে উঠে বলল, আহা আহা, এখন আবার এংরা এংরি কেন পার্টনার? এখন যাকে বলে হেড কুল রেখে কাজ রেস্কিউ করতে হবে। ও বাবা ভজন, এসব বাজে কথা বাদ দিয়ে কাজের কথা আয় না বাপ। গগন মল্লিক ডায়েরিটা বার করে ছড়াটা ফের আবৃত্তি করলেন। গোপন ধনেরে খোঁজে যে জন ইঙ্গিতে বোঝে, লীন হয়ে যায় অজপদে, কুঞ্জিকায় খোলে দ্বার, দ্বারে খোলে কুঞ্জিকার, সন্ধানে বুঝেন চিত্রপটে। এর মানে কি? ভজন বলল, এর মানে হলো দরজাটাই চাবি আর চাবিটাই দরজা। ছবি দেখে বুঝতে পারছেন না? অর্থাৎ? অর্থাৎ যেটা খুলতে হবে আর যা দিয়ে খুলতে হবে সে দুটো আসলে একই জিনিস। সে আবার কিরকম কথা? অবাক হলো বিষ্ণুচরণ। এর মানে একটাই দাঁড়ায় বিষ্ণুবাবু, গুমঘর বলে কিছু নেই। ওটার কথা রটানো হয়েছিল লোকজনকে ভুল বোঝানোর জন্য। যা আছে এমন জায়গায় আছে যেটা সবার সামনেই খোলা পড়ে আছে, আবার নেইও। তার সন্ধান পেতে হলে অজর পায়ে বিলীন হয়ে যেতে হবে। অজর পায় বলতে? অজ মানে তো ছাগল। সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করলেন গগন মল্লিক। ভজন হাসি মুখে শিবলিঙ্গের দিকে ইঙ্গিত করল। গগন মল্লিক খানিকক্ষণ ভুরু টুরু কুঁচকে ভজনের দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখ থেকে ধীরে ধীরে সন্দেহের ভাবটা চলে গেল। সহসা উত্তেজিত স্বরে বলে উঠলেন, তাই তো, অজ মানে তো যার জন্ম হয়নি, যে স্বয়ম্ভু শাশ্বত, শিবের আরেক নাম অজ বটে। জয় জয় ভোলে, জয় শিব শম্ভু বলে মাথায় হাত ঠেকালো বিষ্ণু। তারপর গদ গদ চিত্তে বলল, জগদানন্দ স্বামী বলেছিলেন বটে, তাহলে কি একটা পুজো পাঠের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে বলবো পার্টনার? কথাটার উত্তর দিলেন না গগন মল্লিক। খানিক ভুরু কুঁচকে কি যেন একটা ভাবলেন। তারপর একটা এলইডি টর্চ নিয়ে উপুর হয়ে পড়লেন শিবলিঙ্গের একেবারে গোড়ার দিকে। নিবিষ্ট মনে কি যেন খুঁজতে লাগলেন। বিষ্ণুচরণ ভারী আশ্চর্য হয়ে বলল, ওখানে কি খুঁজছো পার্টনার? গগন মল্লিক উত্তর দিলেন না। তিনি মন দিয়ে গৌরীপটের নিচের দিকটা দেখছিলেন। খানিকটা দেখে উত্তেজিত স্বরে বললেন, আয়না, একটা আয়না চাই এক্ষুনি। বিষ্ণুচরণ ভাবিত মুখে বলল, আয়না পাবো কোত্থেকে? যতীন কাকা আর হেম নলিনী দিদি ওয়েকআপ থাকলে না হয় একটা আয়না আস্ক করে আনা যেত, কিন্তু দুজনেরই ডিনারে আজ কড়া করে স্লিপের ওষুধ মিশিয়ে এসেছে গন্নু চোর। তারা এখন ডেড বডির মতো ঘুমোচ্ছেন যে। গগন মল্লিক দাঁতের দাঁত চিপে বললেন, ইম্পসিবল। আপনার কি ধারণা বিষ্ণুবাবু, যতীন কাকা আর হেমদি জেগে থাকলে আমরা গিয়ে কি বলতাম, দিদি একটা আয়না দাও, আমরা তোমাদের বুড়ো শিবের মন্দিরে তোমাদের সম্পত্তি চুরি করতে এসেছি? বিষ্ণুচরণ খানিকটা নিষ্প্রভ হয়ে বলল, সেটাও একটা ফেক্ট বটে। এ সবই হচ্ছে গিয়ে মাস্টারের প্ল্যান। বাইদা রাস্তা মাস্টারের কোনো খোঁজ পেলে? তার আসার কথা ছিল না এর মধ্যেই। গগন মল্লিক একটু চঞ্চল হয়ে বললেন, আরে সেটা তো আমিও বুঝতে পারছি না, হলোটা কি লোকটার? এমন সময় গনুচোর ফস করে একটা আয়না বার করে বলল, এতে কাজ চলবে স্যার? গগন মল্লিক আয়নাটা প্রায় কেড়ে নিয়ে বললেন, দৌড়বে,
কিন্তু এটা পেলি কোথায় তুই? গনুচোর সামান্য লাজুক হেসে বলল, আগে ভূপেন দারোগা আজ যখন খৌড়ি করে মুখ ধুতে গেছে তখনই চেপে দিয়েছি। গগন মল্লিক অবজ্ঞার সুরে বললেন, তা সেই হোঁতকাটা গেল কই? আজ এখানে ঝামেলা পাকাতে আসবে না তো? ওই মোস্টার ব্যাপারে থিঙ্ক করো না পার্টনার, ওটাকে আমার হাতের তালুর মধ্যে ক্যাপচার করে রেখেছি, চাই কি এখন এখানে ডেকে ডিউটিতেও লাগিয়ে দিতে পারি। গগন অবশ্য ততক্ষণে সিঁধিয়ে গেছেন গৌরীপটের নিচে। মাটিতে আয়নাটা রেখে কি যেন একটা দেখলেন, তারপর উল্লসিত স্বরে চেঁচিয়ে বললেন, মার দিয়া কেল্লা! বিষ্ণুবাবু, ডায়েরিটা নিয়ে আসুন, আর একটা পেন। বিষ্ণুচরণ আমতা আমতা করে বললেন, আমি আর পেন? লাস্ট কবে পেন দিয়ে রাইট করেছি? গনুচোর একটা পেন বার করে গগন মল্লিকের হাতে দিয়ে বলল, এই নিন স্যার, এটাও ভূপেন দারোগার। কাল যখন একটা ডায়েরি লিখে কোয়ার্টারে গেছে। গগন মল্লিক সেটা শুনছিলেন না। গৌরীপটের নিচের দিকে পাথরে খোদাই করা ছিল কয়েকটি শব্দ। আপাত দৃষ্টিতে তার কোনো মানে নেই, কিন্তু আয়নায় প্রতিফলিত হয়ে উঠেছিল একটা অর্থবোধক বাক্য। একে একে স্পর্শ করো ত্রয়ী ত্রিপুণ্ডকে, অক্ষর গনিয়া আর চিত্রটিরে দেখে। গগন মল্লিক সেটা পড়তে পড়তে দ্রুত লিখে ফেলছিলেন ডায়েরিতে। লেখা শেষ হলে উঠে দাঁড়িয়ে বললেন, হরে করিম গনু, এক্ষুনি একটা উঁচু টুল আন কেউ, কুইক কুইক। বিষ্ণুচরণ একটু এগিয়ে এসে গগন মল্লিকের কাছে একটু নিচু হয়ে বসলেন। তারপর আয়নার দিকে তাকিয়ে উদ্গ্রীব স্বরে বলল, কিছু বুঝতে পারলে পার্টনার? দাঁত চেপে উত্তর দিলেন গগন মল্লিক, নইলে আর টুল চাইব কেন বিষ্ণুবাবু? ট্রাপেজের খেলা দেখাতে নিশ্চয়ই নয়। বিষ্ণুচরণ একটু অপ্রতিভ হয়ে বললেন, তা বটে, কিন্তু এখন টুল পাই কোথায়? ওরে গনু বাবা সোনা আমার, থানা থেকে যদি একটা... গনুচোর কাঁচুমাচু হয়ে বলল, টুল তো আর আয়না বা পেন নয় কর্তা, যে গেঁড়িয়ে পকেটে করে নিয়ে আসবো। বিষ্ণুচরণ সোজা হয়ে দাঁড়িয়ে আদেশ করল, হরে করিম, মিত্তির বাড়ি থেকে একটা টুল নিয়ে আয় এক্ষুনি, যে করে হোক। যে সময়টা হরেকৃষ্ণ আর করিম টুল আনতে নিল, সেই সময়টুকু সতর্ক চোখে চারিদিকে দেখে নিল গগন মল্লিক। উত্তেজনায় তার বুক কাঁপছিল ধুক ধুক করে। বহুদিন ধরে বহু কষ্টে এত ঘুঁটি সাজিয়েছেন তিনি, আজ তার কিস্তিমাতের দিন। ব্রজনারায়ণ যেদিন জানতে পারেন যে তাদের মন্দির থেকে চুরি যাওয়া 3টে সোনার পাতের একটা আছে বিষ্ণুচরণের বাড়িতে, সে এসে সেই খবর প্রথম জানিয়েছিলেন তার প্রাণের বন্ধু গগনকে। সেই দিনই মনস্থির করেন গগন মল্লিক ব্রজমিত্তিরের বাড়ি থেকে পালানো তারই পরামর্শে। এমনকি সে কথা বিষ্ণুকে অবধি জানায়নি বেজা। তাকে এমনই বিশ্বাস করত ছেলেটা, যে 5 বছর রতিকান্ত মল্লিকের বংশধরের খোঁজে দিল্লি থেকে উত্তরপ্রদেশের প্রায় পুরোটা চষে ফেলল বেজা। সেই 5 বছর নিয়মিত যোগাযোগ ছিল দুজনের মধ্যে, প্রথমে ল্যান্ডলাইনে, পরে মোবাইলে। বেজা নিয়মিত আপডেট পাঠাতো তার বুজুম ফ্রেন্ড গগনকে। প্ল্যান ছিল, বেজা যদি প্রথম 2টো পাত কোনোভাবে উদ্ধার করতে পারে, অন্তত তাতে কি লেখা ছিল সেটা, তবে ও ফিরে আসার পর বিষ্ণুচরণের থেকে কোনো গতিকে 3 নম্বরটা বাগানো হবে। তারপর 2 বন্ধু মিলে উদ্ধার করবেন রমেনচন্দ্র নারায়ণের গুপ্তধন। সোজা কথায় যাকে বলে ডাবল ক্রস করা। বেজাকে অবশ্য তারপর সরিয়ে দিতেন গগন। সে প্ল্যানও তার তৈরিই ছিল। গোপনে দাঁতে দাঁত ঘষলেন গগন মল্লিক। এই হোমদা বদমাসটা বেশি চালাক। ব্যাটা যে হামলা চালিয়ে ব্রজ আর লখাইকে একেবারে মেরেই ফেলবে, সেটা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি তিনি। জানার পর আক্ষেপে নিজেকে রক্তারক্তি করতে বাকি রেখেছিলেন গগন। দোষ তাঁরই। সেদিন অনেক আলোচনার পর তিনি বেজাকে পাঠিয়েছিলেন বিষ্ণুর সঙ্গে একটা বোঝাপড়ায় আসা। তার যে এই পরিণতি হবে কে জানত। বেশ একটা ঠান্ডা হাওয়া ভেসে আসছে পশ্চিম দিক থেকে। একটা রাত চড়া পাখি ডেকে গেল টিটিটি করে। দূর থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। একটু দূরে পাঁচিল ঘেঁষে একটা কাল কাসুন্দের ঝোঁক।
সেখানে থোকা থোকা জোনাকি জ্বলছে। মন্দিরের ভিতর লাইটগুলো অনেক স্তিমিত। বিষ্ণুচরণ নিচু গলায় গুণচরের সঙ্গে কি একটা আলোচনা করছে। সঙ্গী অস্ত্রধারী লোকগুলো সামান্য বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে আদেশের অপেক্ষায়। ওরা মাস্টারের কথা মনে হতে বহুদিন ধরে ভিতরে ভিতরে চেপে রাখা অস্বস্তিটা ফের মাথাচাড়া দিল গগন মল্লিকের। এই লোকটা যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কে জানে। বেজা মারা যাওয়ার পর অনেক ভেবে চিনতে উনি বিষ্ণুচরণের কাছে গিয়ে সব কিছু খুলে জানিয়েছিলেন। বলেছিলেন যে পুরো ব্যাপারটাই উনি জানেন এবং বেজার অবর্তমানে এই মিশন উনি এগিয়ে নিয়ে যেতে চান। সেদিন ভারী অবাক হয়েছিল বিষ্ণু। তার সেই হতভম্ব থেকে ক্রমে খুশিয়াল হয়ে ওঠা মুখটা এখনও স্পষ্ট মনে আছে গগনবাবুর। আর তিনি সেই রকমই অবাক হয়েছিলেন যেদিন এই মাস্টারের সঙ্গে তার আলাপ করিয়ে দেয় বিষ্ণু। লোকটার পরিচয় পেয়ে অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন গগনবাবু। এই মাস্টার লোকটাকে তিনি কোনোদিনই বিশ্বাস করেননি, এখনও করেন না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারে যত কম লোক জড়ায় তত ভালো। যারা আসবে তারা নিশ্চয়ই গুপ্তধনের ভাগ চাইতেই আসবে। আর গগন মল্লিকের থেকে ভালো আর কে জানে যে মিত্তির বাড়ির গুপ্তধনের ভাগ তিনি কাউকেই দেবেন না। ব্রজকেও দিতেন না, বিষ্ণুকেও দেবেন না। আর এই মাস্টার নাকি, তাকে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। 150 বছর আগের অতিকান্ত মল্লিক যে ধাঁধার সুতো খুলে গেছেন তাকে গুটিয়ে স্বস্থানে ফেরাবেন একমাত্র তিনি। এই সম্পদ উদ্ধার করে তাকে ভোগ করবেন একমাত্র তিনি। হরিকৃষ্ণ আর করিম একটা টুল নিয়ে ফিরে এলো। গগন চাপা গলায় বললেন, টুলটা শিবলিঙ্গের গা ঘেঁষে রাখ আর সব আলো শিবলিঙ্গের মাথার দিকে ফেল, যেখানে সোনার পাত 3টে আটকানো ছিল। যা। মুহূর্তে 3টে জোরালো আলোর স্রোত ধেয়ে এলো শতাব্দী প্রাচীন বুড়ো শিব মন্দিরের বিশাল শিবলিঙ্গের মাথার দিকে, যেখানে এককালে শোভা পেত 3খানি সোনার তৈরি ত্রিপুণ্ড্রক। গগন মল্লিক গনুকে আদেশ করলেন, একটা ব্রাশ নিয়ে গনু, আর একটা জলে ভেজানো ন্যাকড়া। গনু সেসব নিয়ে আসার পর জায়গাটা পরিষ্কার করলেন গগন। তারপর পকেট থেকে একটা আতশ কাচ বের করে খুব মন দিয়ে দেখতে লাগলেন। একটু পরে আবিষ্কার করলেন শিবলিঙ্গের মাথার দিকে 2টো উলম্ব সারিতে পর পর 6টা ছিদ্র আছে। উলম্ব সারি দুটোর মাঝের দূরত্ব প্রায় ফুটখানিক। প্রথম 2টি ছিদ্রের মধ্যে প্রায় 6 ইঞ্চির ব্যবধান, দ্বিতীয় ও তৃতীয় ছিদ্রের মধ্যে ব্যবধান 3 ইঞ্চির মতো। আবার তৃতীয় ও চতুর্থ ছিদ্রের মধ্যে সেই 6 ইঞ্চির দূরত্ব। শেষের দুটো তাই। কিসের ছিদ্র এগুলো? ভুরু কুঁচকে গেল গগন মল্লিকের। কি যেন একটা ধরি ধরি করেও তার কাছে ধরা। ঘাড় ঘুরিয়ে ভজনের দিকে তাকালেন গগন। ছেলেটা জলজলে চোখে তার দিকেই চেয়ে আছে। ঠোঁটের কোণে একটা শেয়ানা হাসি। কিরে ভজন, কিছু সাহায্য করতে পারবি নাকি? খ্যাক করে হাসলো ভজন, তারপর বলল, পারবো না কেন স্যার, সামান্য কাজ। বুড়ো ঠাকুরদা তো সব সুলুক সন্ধান দিয়েই দিয়েছে। বুড়ো ঠাকুরদার ব্যাপারটা বুঝলেন না গগন, তবে সেই নিয়ে আর মাথা ঘামালেন না তিনি। সময় ফুরিয়ে আসছে, তিনি দ্রুত টুল থেকে নেমে বললেন, এসব উদ্ভট শয়তানি রাগ ভজন, কি করতে হবে বল? ওই সোনার পাত 3টে চাই। কেন? ওগুলো যেখানে ছিল ফের সেখানেই লাগাতে হবে, তবেই চিচিং ফাঁক হবে। মুহূর্তের মধ্যে গগন মল্লিকের চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। ওগুলো যে সে ছিদ্র নয়, ওতেই সোনার পাত 3টে আটকানো ছিল কোনো কৌশলে। সেখানে সেই পাত 3টে ফের আটকাতে হবে, তারপর চাপ দিতে হবে। ছড়াটায় যেমন বলেছে, একে একে স্পর্শ করো ত্রয়ী ত্রিপুণ্ড্রকে। মানে ওই সোনার ত্রিপুণ্ড্রক 3টেই আসল চাবি। ওরা শুধু গুপ্ত সংকেত লিখে রাখার আধার নয়। কুঞ্জিকায় খোলে দ্বার, দ্বারে খোলে কুঞ্জিকার, সন্ধানী বুঝেন চিত্রপটে। চাবিটাই আসলে দরজা, দরজাটাই আসলে চাবি। গগন মল্লিক ভুরু কুঁচকে বললেন, সেই পাত 3টেই লাগবে? সেম সাইজের 3টে লোহা বা অন্য ধাতুর পাত এনে লাগালে হবে না? ভজন দুলে দুলে বলল, বুড়ো ঠাকুরদার হাতে সূক্ষ্ম কাজ। আকারে আর ওজনে বিন্দুমাত্র হেরফের হলে ভেতরের কলকবজা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে।
কথাটা বুঝলেন গগন। একদম ওই 3টে পাতই চাই, নইলে ওই গুপ্তধন উদ্ধার করার আশা 20 বাঁ জলে। কিন্তু মাথাটা গুলিয়ে গেল তার। তিনি চিন্তিত স্বরে বললেন, কিন্তু সে 3টে সোনার পাত এখন পাবো কোত্থেকে? শেষেরটা না হয় বিষ্টুর কাছে আছে, বাকি দুটো কোথায় কি করে বলবো? ঠিক সেই সময় পাঁচিলের দিক থেকে কার স্বর ভেসে এলো, সে নিয়ে চিন্তা করবেন না গগনবাবু, আমি লখনৌ থেকে আসার সময় প্রথম 2টো পাত নিয়েই এসেছি। 2টো পাত দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলো আলোর মধ্যে। বিষ্টুচরণ উৎফুল্ল স্বরে বলে উঠল, এই তো মাস্টার, এতক্ষণে ফিরলে নেমেছে তাহলে। বলি এতক্ষণ ছিলে কোথায়? গেম তো শেষ হওয়ার মুখে, পার্টনার তো কেস সলভ করে ফেলেছে প্রায়। গগন মল্লিক মাস্টারের দিকে তাকাচ্ছিলেন না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল মাস্টারের হাতে ধরা 1 ফুট বাই 8 ফুট আকারের সামান্য বাঁকানো 2টো সোনার পাতের দিকে। তার মুখে বিভিন্ন ভাব খেলে যাচ্ছিল। পর্যায়ক্রমে তার মধ্যে আশ্চর্য, অবাক, সংশয় এবং ভয় সবটাই ছিল। তার মাথার মধ্যে একটা পাগলা ঘণ্টি বেজে উঠছিল উচ্চস্বরে। তার চোখের সামনে যা হচ্ছে তার মধ্যে ফাঁকি আছে, মস্ত ফাঁকি। কিচ্ছু ঠিকঠাক হচ্ছে না, কিচ্ছু। নিজের কোমরে হাত দিলেন গগন। বিষ্টুচরণ 2 হাত বাড়িয়ে মাস্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। বাঁ হাতে তার কলার ধরে নিজের দিকে টেনে নিলেন গগন। তারপর দৃঢ় পায়ে এগিয়ে আসা প্রৌঢ় মানুষটির দিকে একটা পিস্তল তুলে ধরে তীব্র স্বরে বললেন, আরে কেউ না ডাক্তার! এগিয়ে আসা লোকটি থেমে গেলেন। তারপর মৃদু স্বরে হেসে বললেন, এ কি গগনবাবু, আপনি না শিক্ষক? আপনার হাতে পিস্তল কেন? পিস্তলটা সোজা তার টার্গেটের কপালের দিকে তাক করলেন গগন। তারপর স্থির স্বরে বললেন, ডাক্তার, এই পাত দুখানা তোমার হাতে এলো কি করে? বিষ্টুচরণ অবাক হয়ে বলল, এ আবার কিরকম বিহেভ পার্টনার? মাস্টারের দিকে পিস্তল তাক করেছো কেন? দাঁতে দাঁত চেপে গগন মল্লিক বললেন, বিষ্টু বাবু, আপনার মাস্টার নাকি এই লাইনে একেবারে 1 নম্বরের এক্সপার্ট। প্রচুর গুপ্তধন উদ্ধার করেছেন, এসব আপনি আমাকে জানিয়েছেন। ইনি নাকি আপনার পরামর্শেই দাঁতের ডাক্তার সেজে এখানে থানা গেড়েছেন। কিন্তু রতিকান্ত মল্লিকের চুরি করা সোনার পাত দুটো কোন জাদু মন্ত্রে এর হাতে এলো, সেটা কাইন্ডলি এক্সপ্লেইন করবেন কি? এবার একই দিক থেকে 3টে মানুষ হেঁটে এসে দাঁড়ালো সতীশ চাকলাদারের পেছনে। তাদের হাতেও অত্যাধুনিক অস্ত্র। 3 জনের মধ্যে যাকে লিডার বলে মনে হয় সেই সুপুরুষ যুবকটি মৃদু হেসে বলল, যাক, আপনি যে এত সহজেই পুরো গল্পের ফাঁকিটা ধরতে পেরেছেন সেটা দেখে ভারী ভালো লাগছে গগনবাবু। আপনাকে জানাতে অশেষ আনন্দ বোধ করছি যে মাস্টার নাম নিয়ে যে মানুষটি আপনাদের সব পাপ কাজের সঙ্গী হয়েছিলেন, সেই দাঁতের ডাক্তার সতীশ চাকলাদার আসলে লখনৌর কিংস জর্জ কলেজের ডেন্টিস্ট্রির প্রফেসর ডক্টর রামশরণ গুপ্তা, যিনি রতিকান্ত মল্লিকের রক্তের উত্তরাধিকারী তো বটেই, তার ওপর যিনি ব্রজ মিত্তিরের বিশেষ বন্ধুও বটে। ব্রজ মিত্তিরের খুনের খবর পেয়ে নিজেই এখানে চলে এসেছিলেন এই রহস্য উদ্ঘাটন করতে, কাউকে না জানিয়ে। আর বাই দ্য ওয়ে, ভূপেন দারোগা কিন্তু এখন আমাদের দলে। মন্দিরের বাইরেই সে তার দলবল নিয়ে ওয়েট করছে আপনাদের সাদরে আপ্যায়ন করে নিয়ে যাওয়ার জন্য। থরথর করে হাত কাঁপছিল গগন মল্লিকের। চকিতে বিষ্টুচরণকে নিজের দিকে টেনে নিলেন গগন। তারপর পিস্তলটা তার রগে ঠেকিয়ে উন্মাদের মতো চিৎকার করে উঠলেন, ভুল, সব ভুল। রতিকান্ত মল্লিকের উত্তরাধিকারী বলতে যদি কেউ থাকে তবে সে আমি, একমাত্র আমি। বাকি সব মিথ্যাবাদী, জোচ্চোর। এই মাস্টার জাল, ওর হাতের ওই সোনার পদ দুখানা জাল, তোরা সব জাল, সব কটা জোচ্চোর। তুই কে রে? সেই জালি তান্ত্রিকটা না? ওর বাকি দুটো তো চালা চামুন্ডা, তাই না? বনু, পরে করিম, কোথায় তোরা? শুয়ে দে এই বজ্জার 3টাকে, শুয়ে দে, মাথা ফাটিয়ে ভাসিয়ে দে গঙ্গায়। গনুকে কোথাও দেখা গেল না। এর মধ্যেই সে পালিয়েছে কোথায়?
তবে হারে রেড়ে করে তেড়ে গেল বিষ্ণুচরণের দুই পোষা গুন্ডা। এক ধাক্কায় সতীশ চাকলাদারকে পেছনে সরিয়ে দিলেন প্রবাল চ্যাটার্জি আর তার দুই সঙ্গী। তিনজনেই ক্যারেটের পজিশন নিলেন। তবে তাদের আর দরকার হলো না। দুই দলের মধ্যে লাঠি হাতে লাফ দিয়ে পড়ল একটা মানুষ, ভজন। ভজনের হাতে তার কাকার লাঠিখানা যে কি করে এলো সে ভগবানই জানেন। প্রচন্ড রাগে চোখ দুটো জ্বলছে তার। অচেনা গলায় সে বলল, সেবার তো আমার হাত থেকে কোনো মতে বেঁচে গেছিলিস তোরা, আজ কিন্তু পার পাবি না। দেখে যা লখাই সামন্তর লাঠির জোর। তারপর যেন তবলা লহরা খেলে গেল ভজনের হাতে। বৃষ্টির মতো লাঠির বাড়ি নেমে আসতে লাগলো হরেকৃষ্ণ আর করিমের ওপর। তারা খানিক লড়ার চেষ্টা করছিল বটে, তবে দেখা গেল যে মাথায় পিঠে দুম কয়েকটা লাঠির বাড়ি খেতেই তাদের জারি জুরি সব শেষ। শেষে দুটোই মাটিতে পড়ে কোঁকাতে লাগলো। এই অবসরে গগন মল্লিক তার পিস্তলটা ভজনের দিকে তাক করতেই প্রবাল চ্যাটার্জির রিভলভার থেকে একটা চকিতে একটা গুলি ছুটে এসে তার হাত থেকে পিস্তলটা ছিটকে ফেলে দিল একদিকে। হ্যান্ড মাইকে ভূপেন আচার্যির কণ্ঠস্বর ভেসে এলো, সিআইডি স্পেশাল ব্রাঞ্চ আপাতত ওই চত্বরের দখল নিয়েছে। কেউ আইন নিজের হাতে নেবেন না। গগন মল্লিক আর বিষ্ণুচরণ তেওয়ারি, আপনাদের অনুরোধ করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণ করতে। গগন হাত তুলে দাঁড়ালেন। ততক্ষণে বিষ্ণুচরণ দাঁত ছরকুটে হয়ে পড়ে আছে মন্দিরের সামনে। বড় বড় সার্চ লাইটের আলো এসে পড়ল চারিদিকে। বন্দুকধারী পুলিশের দল মার্চ করে এসে সবাইকে ঘিরে দাঁড়ালো। সতীশ চাকলাদার ওরফে প্রফেসর রামশরণ গুপ্তা কিছু বললেন না। তিনি হাসি মুখে তার হাতে ধরা পাত দুটো এগিয়ে দিলেন ভজনের দিকে। ভজনের দিকে তখন তাকানো যাচ্ছিল না। সে তখন আর সেই নরম সরম ছেলেটি নেই। তার চোখ জ্বলছে অঙ্গারের মতো, দাঁত কিড়মিড় করছে, কাঁধ ফুলে উঠেছে থই থই করে, মাথার চুল এলোঝেলো। সেই পাত দুখানি হাতে নিয়ে হুকুম দিল, 3 নম্বর পাতটা তুলে আন কেউ। প্রবাল চ্যাটার্জি এগিয়ে এলেন। অজ্ঞান হয়ে থাকা বিষ্ণুচরণের কোমর থেকে টেনে বার করলেন একটা একটা চ্যাতলা পড়া পুরনো সোনার পাত। সেটা তিনি ভজনের দিকে এগিয়ে দিয়ে নম্র স্বরে বললেন, জানি না আমি কার সঙ্গে কথা বলছি, ভজন না লখাই সামন্ত। শুধু এটুকু চাইব রমেন্দ্র নারায়ণের লুকিয়ে রাখা গুপ্তধনের যেন একটা সদ্ব্যবহার হয়। ভজন জল জলে চোখে তাকালো প্রবালের দিকে। তারপর সেই পাতটা টেনে নিয়ে লাফিয়ে উঠল শিবলিঙ্গের সামনে পেতে রাখা টুলের ওপর। তারপর দক্ষ হাতে 3টে সোনার পাত সেঁটে দিল বুড়ো শিবের কপালে। খটাখট করে কিছু আওয়াজ ভেসে এলো রাতের অন্ধকারে। তখনও 3টে জোরালো LED ল্যাম্পের আলো চেয়েছিল সবজেটে ছ্যাতলা পড়া 3টে সোনার পাতের দিকে, যে 3টে পাত প্রায় 130 বছর পর ফিরে এসেছে নিজেদের জায়গায়। সেদিকে একবার সগর্বে তাকালো ভজন, যেন মোনালিসার দিকে চেয়ে আছেন দ্য ভিঞ্চি। তারপর সে সজোরে ধাক্কা মারল 3টে পাতের 6খানি কোণে বরাবর, একের পর এক। মুহূর্ত খানিকের স্তব্ধতা। তারপর ধীর, অতি ধীর একটা ঘড় ঘড় শব্দ উঠে আসতে লাগলো বুড়ো শিবের শরীর বেয়ে। সবার বিস্মিত চোখের সামনে গৌরীপট ধীরে ধীরে ঘুরতে শুরু করলো ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক 180 ডিগ্রি ঘুরে থামল। তারই সঙ্গে দুখানি ফাটল দেখা দিল গৌরীপটের উপরের অংশটির দুধারে, সেই 6খানি উলম্ব ছিদ্র সারি বরাবর। তারপর সবার বিস্ফারিত দৃষ্টির সামনে ঘুঘুডাঙ্গার শতাব্দী প্রাচীন বুড়ো শিবলিঙ্গের একটি অংশ দরজার মতো দুভাগ হয়ে গেল, আর তার মধ্যে উঁকি দিল প্রায় সমান সাইজের আরও একটি শিবলিঙ্গ। যথেষ্ট সবজেটে ছাতা পড়া অবস্থাতেও LED আলোর ঝলকে বোঝা গেল যে তার পুরোটাই সোনার, আর তার গায়ে যে যেসব দামি দামি পাথর বসানো আছে তাদের ছিটকে আসা আলোয় চারিদিক ঝলমল করে উঠল। ভজন ঘোলাটে গলায় বলল, এই নিন মশাইরা, রমেন মিত্তিরের গুপ্তধন। আর তারপরেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল সেই উঁচু টুল থেকে।
কফির কাপটা হাতে তুলে নিয়ে প্রবাল চ্যাটার্জি বললেন, সবই তো বুঝলাম প্রফেসর গুপ্তা, কিন্তু ব্রজনারায়ণ মিত্রর সঙ্গে আপনার শেষমেশ কি কথা হয়েছিল সেটা না জানলে তো পুরো রহস্যটা খোলসা হচ্ছে না। কথা হচ্ছিল মিত্তির বাড়ির উঠোনে বসে, খান পাঁচেক রট আয়রনের চেয়ার পাতা, তাতে প্রবাল চ্যাটার্জি, দেবকান্ত মোহান্তি, যতীন্দ্র নারায়ণ, প্রফেসর গুপ্তা আর ভূপেন আচার্য বসে, মাঝখানে একটা রট আয়রনেরই ছোট টেবিল, তাতে কফির কাপ আর একটা কাজুর প্লেট রাখা। হেমনলিনী গরম গরম হাঁসের ডিমের বড়া ভাজছেন ভেতরে, তার সঙ্গে গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের খিচুড়ি, তার সুগন্ধে চারিদিক মম করছে। তাকে সাহায্য করছে ভজন, তার মাথায় মস্ত ব্যান্ডেজ, উঁচু টুল থেকে পড়ে যাওয়ার ফল। এক মুঠো কাজু হাতে তুলে নিয়ে প্রফেসর গুপ্তা বলতে শুরু করলেন, আজ থেকে 1.5 বছর আগে, লখনৌ, ডিসেম্বর মাস। প্রফেসর গুপ্তা কঠিনভাবে সামনের দিকে তাকিয়ে বললেন, কিন্তু আপনি যে সেই জমিদার বাড়ির উত্তরাধিকারী, তার প্রমাণ কি? ব্রজনারায়ণ মিত্র খানিকক্ষণ তাকিয়ে থাকেন প্রফেসর গুপ্তার দিকে, তারপর ঠান্ডা গলায় বলেন, আপনি কি এই মুহূর্তে সেই প্রমাণ নেওয়ার অবস্থায় আছেন প্রফেসর গুপ্তা? আছি বই কি মিস্টার মিত্র। তাই নাকি? একটা বাঁকা হাসি খেলে যায় ব্রজনারায়ণ মিত্রের ঠোঁটে। কিরকম আছেন সেটা একটু জানালে এই নাচিস নিজেকে একটু খুশকিসমত বলে ভাবতে পারে গুপ্তা সাহেব। আমরা কিন্তু সব আটঘাট বেঁধে এসছি। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনার বাড়ির দখল আমার হাতে। আপনার সব কাজের কাজী লক্ষ্মণ আমাদের হাতেই বন্দি। আমরা ভালো করেই জানি যে এই লক্ষ্মণ ছাড়া আপনার কাছের লোক বলে আর কেউ নেই। আপনার স্ত্রী মারা গেছেন 10 বছর হলো। আপনার একমাত্র ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, তার সঙ্গে আপনার মুখ দেখা দেখিও নেই। এই 2-4টে ভাতিজা ভাতিজি আছে, তারাও আপনার খোঁজ নেন না, আপনিও তাদের খোঁজ নেন না। মাঝে সাঝে 2-1জন পুরনো ছাত্র ছাড়া আপনার সঙ্গে দেখা করতে আসার মতো তেমন কেউ নেই। কি প্রফেসর গুপ্তা, ঠিক বলছি তো? প্রফেসর গুপ্তা কিছু বলেন না, স্থির দৃষ্টিতে সামনের দিকে চেয়ে থাকেন, তারপর বলেন, তাতেও কিন্তু আমার প্রশ্নটা থামাদি হয়ে যাচ্ছে না মিস্টার মিত্র। আপনি যে ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির উত্তর পুরুষ, তার প্রমাণ কি? চকিতে উঠে দাঁড়ান ব্রজনারায়ণ মিত্র, লাফিয়ে আসেন টেবিলের এপারে, বাঁ হাতে প্রফেসর গুপ্তার চুলের মুঠিটা ধরে ওয়েবলি স্কটটা ঠেকান কপালের ঠিক মাঝখানে, গনগনে রাগত গলায় বলেন, অনেকক্ষণ ধরে আপনার ন্যাকামি সহ্য করছি প্রফেসর গুপ্তা। এনাফ ইজ এনাফ। প্রফেসর গুপ্তা স্থির চোখে ব্রজনারায়ণ মিত্রের দিকে চেয়ে থাকেন, তারপর কাটা কাটা স্বরে বলেন, আমার গায়ে হাত তুলে ভালো করলেন না মিস্টার মিত্র। আমি যদি মনে করি এ ব্যাপারে আপনাকে কিছুই বলবো না, তাহলে আপনার পিতৃদেবেরও সাধ্য নেই আমার মুখ খোলানোর। আর আমাকে মেরে ফেললে যে ও দুটো পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, সেটা আশা করি বুঝিয়ে বলতে হবে না। মুঠিটা আলগা হলো, কিন্তু বন্দুকটা নড়ল না। ঠান্ডা খুনে গলায় ব্রজনারায়ণ মিত্তির বললেন, মুখ খোলানোর অনেক উপায় কিন্তু আমার জানা আছে প্রফেসর গুপ্তা। ব্রজমিত্তিরের চোখে চোখ রেখে পিস্তলের নলটা কপাল থেকে সরিয়ে দিলেন প্রফেসর গুপ্তা, তারপর একটু হেসে বললেন, ঠান্ডা হয়েছে আরে বসুন মিস্টার মিত্র। আপনি না একজন পেশাদারি গুন্ডা বদমাশ, না কোনো পুলিশ অফিসার। তার ডিগ্রি বোধহয় সিনেমাতেই শুনেছেন বা দেখেছেন, বাস্তবে প্রয়োগ করতে পারবেন তো? সেটুকু নার্ভের জোর আছে তো আপনার? ব্রজমিত্তির একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গিয়ে বসলেন, বন্দুকটা টেবিলের ওপর রেখে বললেন, বেশ, স্বীকার করলাম যে আমি গুন্ডা বদমাইশও নই,
পুলিশও নই। নাও প্লিজ লেট মি নো, কি করে আমাদের পারিবারিক সম্পত্তিটা আপনার খপ্পর থেকে উদ্ধার করতে পারি। মানে সোজা কথায় বলতে গেলে ওই সোনার পাত দুটো কিসের বিনিময়ে আমার হাতে আপনি তুলে দেবেন জানতে পারি? প্রফেসর গুপ্তা বললেন, দুঃখিত মিস্টার মিত্র, আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আপনি ঘুঘুডাঙ্গার মিত্তির বাড়ির সন্তান, তাহলে এই আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। সে তো আমার পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দেখেই মালুম করতে পারবেন। দুলে দুলে মাথা নাড়লেন প্রফেসর গুপ্তা। আপনি প্রফেশনাল গুন্ডা না হতে পারেন, কিন্তু যেভাবে এসব সঙ্গী সাথী জুটিয়ে আমার বাড়িটা দখল করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে অপরাধ জগতের সঙ্গে আপনার যোগাযোগ বা ঘনিষ্ঠতা কম নয়। ফলে কি করে বিশ্বাস করব যে আপনার আনা পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডটা জাল নয়? ঘাটটা দুবার এদিক ওদিক করলেন ব্রজনারায়ণ, কি যেন একটা ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, তর্কের খাতিরে না হয় তাও মেনে নিলাম। তাহলে আপনিই বলুন, ঠিক কিভাবে আমি প্রমাণ করতে পারি যে আমি ওই পরিবারের সন্তান? এমন কিছু প্রমাণ দাখিল করুন, ট্যাঞ্জিবল বা ইনট্যাঞ্জিবল, যা একমাত্র ঘুঘুডাঙ্গার মিত্র পরিবার ছাড়া আর কারো কাছে থাকা সম্ভব নয়। আবারও বলছি, সেটা ট্যাঞ্জিবল বা ইনট্যাঞ্জিবল দুটোই হতে পারে। উঠে দাঁড়ালেন ব্রজনারায়ণ, হাত দুটো পেছনে বন্ধ করে সারা ঘর ঘুরে বেড়াতে লাগলেন। তখনও পিস্তলটা তার ডান হাতে ধরা, আর তর্জনীটা পিস্তলের ট্রিগারে। কিছুক্ষণ পর ফিরে আসেন ব্রজনারায়ণ, তারপর চেয়ারে বসে বলেন, ওকে, ঠিক হ্যাঁ, পুরো গল্পটাই না হয় বলবো আপনাকে। যদিও বিষ্টুকে আর গগনকে আলাদা আলাদা করে কথা দিয়েছিলাম যে এই বিষয়ে আর কেউ জানবে না, তবুও সব কথা বলছি আপনাকে। তবে শুনুন প্রফেসর, কিভাবে আমি এই রহস্যের সন্ধান পেলাম। আশা করি তাতে আপনার সব সন্দেহের নিরসন হবে, কারণ ঘুঘুডাঙ্গার রাজবাড়ির সন্তান ছাড়া এই রহস্য কাহিনী জানা আর কারো পক্ষে সম্ভব নয়। ব্রজ মিত্তিরের ইশারায় বাকিরা ঘরের বাইরে গেল। প্রফেসর গুপ্তা গুছিয়ে বসলেন। তার পরের আধ ঘন্টা একতরফা বলে গেলেন ব্রজ মিত্তির। গগন মল্লিকের সঙ্গে স্কুল জীবনের বন্ধুত্ব, পরে বিষ্ণুচরণের সঙ্গে গা ঘষাঘষি, বিষ্ণুচরণের থেকে ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির শিবলিঙ্গের সোনা ত্রিপুণ্ডক চুরির আসল কাহিনী শোনা, সেই স্তক প্রাণের বন্ধু গগনার সঙ্গে গল্পের আলোচনা, সেই আলোচনা মোতাবেক ঘর ছাড়া হওয়া, সবই খুলে বললেন তিনি, কিচ্ছু বাদ রাখলেন না। সব শুনে মাথা নাড়লেন প্রফেসর গুপ্তা, বললেন, ঠিক আছে ঠিক আছে, এতটাই যখন বললেন, বিশ্বাস করে নেওয়াই গেল যে আপনি সেই গুপ্তধনের সার্থক উত্তরাধিকারী। কিন্তু একটা কথা বলুন তো মিস্টার মিত্র, দৈব গতিকে যদি সেই গোপন সম্পদের খোঁজ পেয়েও যান, তবে সেটা নিয়ে কি করবেন আপনি? মুহূর্তখানিক একটা শূন্য দৃষ্টিতে প্রফেসর গুপ্তার দিকে চেয়ে থাকেন ব্রজনারায়ণ, তারপর বলেন, সেটা নিয়ে আমি ভাবিনি প্রফেসর গুপ্তা। আমি এতগুলো বছর কাটিয়েছি ওই গুপ্ত সম্পদ খুঁজে বেড়ানোর নেশায়। পেলে কি করব সেটা নিয়ে কখনো ভাবিনি। বুঝেছি। তা আপনার দুই জিগরি দোস্ত এই সম্পত্তি হাতে পেলে কি করবে সেটা তো অন্তত জানেন আপনি, নাকি তাও জানেন না? এই প্রথম একটু অপ্রতিভ দেখায় ব্রজনারায়ণকে। তিনি মাথা চুলকোতে বলেন, তারা দুজনেই ভালো লোক, বুদ্ধিমানও বটে, কিন্তু কথা হচ্ছে আগে তো গুপ্তধনটা হাতে আসুক, তারপরই না হয় বাকিটা দেখা যাবে। অট্টহাস্যে ফেটে পড়লেন রামশরণ গুপ্তা, তারপর বললেন, আপনার সারল্য সত্যিই তারিফ করার মতো। আপনার কি ধারণা আপনার সঙ্গীরা এতই ভালো, এতই সৎ, এতই উদার যে তারা এত ঝক্কি নিচ্ছে
গুপ্তধন উদ্ধার করে হাসি মুখে আপনার হাতে তুলে দেবার জন্য। তাদের কোনো স্বার্থ নেই। একটু অস্বস্তির সঙ্গে নড়ে চড়ে বসলেন ব্রজনারায়ণ। তারপর বললেন, ওরা কিন্তু জানে আজকাল এসব গুপ্তধন টন উদ্ধার হলে সেসব গভর্নমেন্টের সম্পত্তি হয়ে যায়। রামশরণ গুপ্তা এবার আর অট্টহাসি হাসলেন না, খানিকটা কৌতুকের সঙ্গে ব্যঙ্গ মিশিয়ে বললেন, আপনি কিন্তু বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার মিত্র, আই মাস্ট সে। আপনি ডেয়ার ডেভিল লোক, পূর্বপুরুষের সম্পত্তি উদ্ধার করার জন্য জান লড়িয়ে দিচ্ছেন। সংগঠন ক্ষমতা ভালো, নইলে এসব অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট জোগাড় করতে পারতেন না। কথাবার্তায় রসবোধ আছে, কিন্তু বুদ্ধিখানি মাশাআল্লাহ একেবারে শিশুর স্তরে। আপনি সত্যিই বিশ্বাস করেন আপনার ওই 2 গুণধর দোস্ত গুপ্তধন উদ্ধার করে দেশের সরকারের হাতে তুলে দেবে? সেই জন্যই তারা আপনাকে এত সাপোর্ট দিচ্ছে। ওই শ্যাম তিওয়ারি নাকি, সে আপনাকে এইসব সমাজ বিরোধী জোগাড় করার জন্য এমনি এমনি টাকা পাঠাচ্ছে। আর ওই গগন, আপনার ছোটবেলার জিগরি দোস্ত, যার উস্কানিতে আপনি এক্সপিডিশনে নেমেছেন, সে এত কিছু করছে আউট অফ সিম্পল ফ্রেন্ডশিপ। আর ইউ সো নাইভ? ব্রজনারায়ণ বিব্রত স্বরে বললেন, আসল প্ল্যানটা তো বললামই। কোন প্ল্যান? আপনি আর গগনবাবু মিলে ওই তিওয়ারিকে ডাবল ক্রস করবেন, আর তারপর দুজনে মিলে রমেন মিত্রের গুপ্তধন উদ্ধার করবেন, তাই তো? ঈশ্বর! ব্রজনারায়ণ কিছু বললেন না। আপনার কি ধারণা মিস্টার মিত্র, বিষ্ণুচরণ এত নিরীহ লোক, সে আপনার পেছনে এত টাকা ঢালছে এমনি এমনি? তার অন্য কোনো প্ল্যান রেডি নেই? তাহলে? এই প্রথম এই অসহায় শোনায় ব্রজনারায়ণের স্বর। ভুরু কুচকে কিছুক্ষণ কি যেন ভাবলেন প্রফেসর গুপ্তা, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, ওয়েল, আরতি শ্রীবাস্তবের শেষ ইচ্ছা পূর্ণ হোক, আমিও চাই। তবে সেই 2 পাত এক্ষুনি আপনাকে আমি দিচ্ছি না মিস্টার মিত্র। তাতে কি কি লেখা আছে সেটা একটা ডায়েরিতে কপি করা আছে, সেটা নিয়ে যান। কিন্তু একটা কন্ডিশন আছে। বলুন। আমার মন বলছে আমার সাহায্য আপনার দরকার হবেই হবে। আপনি একটা কাজ করতে পারবেন? ঘুঘুডাঙ্গা ফিরে যাওয়ার পর প্রতিদিন আমাকে একটা করে আপডেট দিতে পারবেন? তাতে লাভ? এবার হেসে ফেলেই গম্ভীর হয়ে গেলেন প্রফেসর গুপ্তা। তারপর বললেন, আমার ঠাকুমা খুব প্রিন্সিপালড মহিলা ছিলেন মিস্টার মিত্র। তিনি যদি স্বর্গ থেকে দেখেন যে তার নাতির সাহায্য নিয়ে উদ্ধার করা সম্পত্তি দেশের কাজে না লেগে 2 জোচ্চোর ক্রিমিনালের পকেটস্থ হচ্ছে, তাহলে তার আত্মা শান্তি পাবে না। অতএব এইটুকু আমাকে ইনশিওর করা আমার কর্তব্য। যদি পরপর 3 দিন আপনার ফোন না পাই, তবে আমাকে সশরীরে ঘুঘুডাঙ্গায় উপস্থিত হতেই হবে। উঠে দাঁড়ালেন ব্রজনারায়ণ। হাতটা বাড়িয়ে একটা চওড়া হাসি হেসে বললেন, ডন, তাই হবে। কিন্তু 2 বিষয় স্পষ্ট হলো না যে। প্রশ্ন করলেন যতীন্দ্রনারায়ণ। কোন বিষয়? হঠাৎ করে সাধুর বেশ ধরতে গেলেন কেন? আর প্রফেসর গুপ্তাকে খুঁজে পেলেনই বা কি করে? যদি পুলিশ হিসেবে বা সিআইডির ইন্সপেক্টর হিসেবে প্রফেসর গুপ্তার খোঁজ খবর চালাতাম, তাহলে বিষ্ণুচরণ এন্ড কোম্পানি আগে থেকেই সাবধান হয়ে যেত। তাই সাধুর ভেক নেওয়া। আর এখানে এসেই খোঁজ নিয়েছিলাম রিসেন্ট কে এসে এখানে আবির্ভূত হয়েছেন। সতীশ চাকলাদারের ওপর নজর ছিলই, শুধু 2 জিনিস মিলছিল না। এক, দাঁতের ডাক্তারি। ইউপি পুলিশও বারবার তাদের রিপোর্টে প্রফেসর রামশরণ গুপ্তা বলে উল্লেখ করেছেন। শেষে যখন জানলাম ইনিই কিংস জর্জ কলেজের ডেন্টিস্ট্রির অধ্যাপক, তখনই বুঝলাম ইনিই তিনি। দাঁতের ডাক্তারির বদলে অন্য কোনো পেশা নিলে চট করে আইডেন্টিফাই করা অসুবিধে হতো। একটু অপ্রস্তুত হাসি হাসলেন প্রফেসর গুপ্তা।
আসলে ওই একটা কাজই শিখেছি জীবনভর, অন্য পেশা নেব কি করে? তাছাড়া ডাক্তারখানায় সমাজের নানান স্তরের লোকজন আসে, খবরাখবর রাখার সুবিধা হয়। দ্বিতীয়টা হচ্ছে, ইনি এত ভালো বাংলা জানলেন কি করে? সেটা খোলসা হওয়ার আগেই দেখি ইনি সাধু সন্দর্শনে এসে উপস্থিত। লুকোনো সিসিটিভি ক্যামেরায় তোলা ভিডিও পাঠিয়ে দিলাম সিআইডি সাইবার ফোরেন্সিক ল্যাবে। তারা কনফার্ম করলো ইনিই তিনি। ব্যাস, সেই দিন সন্ধ্যাবেলাতেই আলাপ করা গেল। কফি শেষ হয়ে গেছিল। প্রফেসর গুপ্তা পাইপ ধরিয়ে ধোঁয়া ছাড়লেন। প্রবাল চ্যাটার্জি জিজ্ঞেস করলেন, এবার বলুন তো প্রফেসর গুপ্তা, আপনি এত ঝরঝরে বাংলা শিখলেন কোথায়? প্রফেসর গুপ্তা হেসে বললেন, আমার পড়াশোনা কলকাতায় মেডিকেল কলেজে। বিয়ে করি আমার সহপাঠিনী এক বাঙালি মেয়েকে। আমার শ্বশুরমশাই এই বিয়েতে একটা শর্তেই মত দিয়েছিলেন যে বাংলা ভাষাটা মাতৃভাষার মতোই ঝরঝরে বলতে হবে। শুধু বলতে নয়, আমি বাংলা পড়তে আর লিখতেও পারি। কলকাতায় থাকার সময় নিয়মিত বাংলা বই পড়তাম। পরে কিংস জর্জ কলেজে জয়েন করার পর অবশ্য সে সুযোগ কমে যায়। ভূপেন আচার্য একটা কাজু তুলে নিয়ে বললেন, একটা কথা কিন্তু আমাকে খুব হর্ন করছে স্যার, বলবো? আপনার বিনয়টা আমাকে আজ সকাল থেকেই খুব হর্ন করছে ভূপেনবাবু, বলুন। কাল গগন মল্লিকের বলা একটা কথা আমার কানে লেগে আছে। রতিকান্ত মল্লিকের উত্তরাধিকারী বলতে যদি কেউ থেকে থাকে তবে সে আমি, একমাত্র আমি। বাকি সব মিথ্যাবাদী, জোচ্চোর। কেন স্যার, গগন মল্লিক হঠাৎ ও কথা কেন বলতে গেল? গগলসটা খুলে পকেটে রাখলেন প্রবাল চ্যাটার্জি, বললেন, আমার দৃঢ় ধারণা রতিকান্ত মল্লিকের বাংলায় থাকার সময় বিয়ের যে কথাটা প্রফেসর গুপ্তা উল্লেখ করলেন সেটা সত্যি। গগন মল্লিক আসলে রতিকান্ত মল্লিকের প্রথম পক্ষের বংশধর। হয়তো ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির সোনার ত্রিপুণ্ডরক চুরির ঘটনার কথা ওদের পরিবারের মধ্যে জেনারেশন টু জেনারেশন চলে আসছে। তাই গগন মল্লিক বিশ্বাস করতেন যে রমেন মিত্তিরের গুপ্তধনের ওপর ওর একটা ন্যায্য দাবি আছে। একটা লম্বা শ্বাস ফেললেন ভূপেন দারোগা। সংসারের গতি বড়ই বিচিত্র। গগন মাস্টারের মতো লোক যে শেষে এই কাজ করবে কে ভেবেছিল? সে তো বুঝলাম দারোগা সাহেব, এখন আপনার গতি কি হবে সেটা নিয়ে কিছু ভেবেছেন? ভূপেন আচার্যি গরুর হস্ত হলেন। এই কালী গিন্নিকে দার্জিলিং মেলে তুলে দিচ্ছি স্যার, মেয়েকে নিয়ে আসবে। কলকাতায় আমার শ্বশুর বাড়ি। আমার বড় শালি নিবেদিতা স্কুলের হেড মিস্ট্রেস। এবার থেকে মেয়ে কলকাতায় থেকেই পড়াশোনা করবে। আর আর গাড়িটা কালই বিষ্টুবাবুর বাড়ির সামনে রেখে এসেছি। শুধু তাই করলেই হবে? প্রায়শ্চিত্ত বলেও তো একটা ব্যাপার আছে মশাই। বলুন স্যার, কি করতে হবে? আপাতত ভজনের দায়িত্বটা নিন, তারপর বাকিটা আমি দেখছি। ভূপেন দারোগা 90 ডিগ্রি ঘাড় ঘুরিয়ে হ্যাঁ বলতেই এমন সময় দরজার কাছে একটা গলা খাঁকারির শব্দ পাওয়া গেল। চারজনে ঘাড় ঘুরিয়ে দেখলেন বিশু গুছাইত, নগেন মুহুরী আর নরহরি চক্রবর্তী দাঁড়িয়ে। বিশু গুছাইত খুবই বিনয়ের সঙ্গে বললেন, শুনলাম কাল রাতে নাকি যতীন কাকার বাড়িতে একটা মস্ত ঝামেলা হুজ্জত হয়ে গেছে, তাই ভাবলাম নাগরিক কর্তব্যের খাতিরে একবার খবর নিয়ে যাই। নরহরি উদ্বিগ্ন স্বরে বললেন, কাকা, যা শুনছি সব সত্যি? শেষ পর্যন্ত নাকি রমেন মিত্রের গুপ্তধনের খোঁজ পাওয়া গেছে, আর আমাদের গগন আর বিষ্টু নাকি সেসব লুট করতে গিয়ে ধরা পড়েছে? ঠিকই শুনেছ হে নরহরি, তবে ও জিনিস মস্ত জিনিস, লুট করা নয়। আপাতত পুলিশের জিম্মায় সুরক্ষিত আছে, আর গগন বিষ্টুর খবরটাও সত্যি। বিশু গুছাইত একটা উচ্চাঙ্গের হাসি হেসে বলল, আরে আমি তো জানতামই গগন মল্লিক ওই রকম লোক। আরে মশাই, যারা ওই সব পার্টির হয়ে ভোটে দাঁড়ায় তারা কি আর ভালো লোক হয়?
দেবকান্ত মোহান্তি ঠান্ডা গলায় বললেন, আপাতত বিষ্ণুচরণের ব্যাংক অ্যাকাউন্ট খাতাপত্র নিয়ে তহকিকাত চলছে। একটু আগে খবর পেলাম সাম গুছাইতের নামে রেগুলার একটা পেমেন্ট যেত বিষ্ণুবাবুর অ্যাকাউন্ট থেকে। তা আপনি ওই নামে কাউকে চেনেন নাকি মিস্টার? বিশু শশব্যস্ত হয়ে বলল, এই দেখো, একটা জরুরি মিটিং ছিল, একবারে ভুলে মেরে দিয়েছিলাম। চলি যতীন কাকা, কোনো হেল্প লাগলে জানাবেন। হ্যাঁ। হেম নলিনী এসে দাঁড়ালেন। খাবার রেডি। এরপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু বারবার দাঁত খিঁচাতে আসতে পারবো না বাপু। রামশরণ গুপ্তা লাফিয়ে উঠে সশঙ্কিত স্বরে বললেন, দাঁত আবার? শেষ হলো আজকের নিবেদন দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত সাহিত্যিক শ্রী অভিক সরকার মহাশয় লেখা মিত্তির বাড়ির গুপ্তধন এই গল্পটি। বাচিক শিল্পীরা হলেন অর্পণ, জয়দীপ, কৃষাণু, সুখেন, প্রদীপ্ত, দিবা বসু, অভিনব তারণ, শুভাশিস, গৌতম, কুমার অলোকেন্দু, মৌমিতা, রতন, সুকান্ত, আয়ুষ ও প্রসূন। পোস্টার অভিজিৎ, মিউজিক দেবদত্ত, সমগ্র ব্যবস্থাপনা পরিচালনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাম্য। আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে মাহেশ্বরী প্রোডাকশনসের সাথে থাকুন।